প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আর এক্সট্রা সরাসরি এটি নিউজের স্টুডিও থেকে আমরা আপনাদের মুখোমুখি। যথারীতি আমরা এখানে কথা বলার চেষ্টা করি দিনের কিংবা এই সময়ে আলোচিত যে রাজনৈতিক প্রশ্নটি সেটা নিয়েই। রাজনীতির সাথে যুক্ত কিংবা রাজনীতি পর্যবেক্ষণ করছেন যারা, তাদেরকে আমন্ত্রণ করি এবং কথা বলার চেষ্টা করি, এবং আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ফোন নম্বর, SMS কিংবা সোশ্যাল মিডিয়ার ঠিকানাগুলো পর্দায় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা গত কিছুদিন ধরে আপনারা দেখছেন একটা বড় আলোচনা হচ্ছে, আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, কিংবা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ কিংবা দমনের কৌশল নিয়ে নানামুখী আলোচনা চলছে। এবং রাজনীতিতে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিশেষ করে সরকারি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শীর্ষস্থানীয় নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব পাল্টাপাল্টি বক্তব্য হাজির করছেন জঙ্গিবাদ প্রশ্নে। আমাদের বক্তব্যটি হচ্ছে যে রাজনৈতিক মতপথ কিংবা অর্থনীতির নানা প্রশ্ন নিয়ে হয়তো বিরোধ মতামত বা ভিন্নতা থাকতে পারে, কিন্তু জঙ্গিবাদের মতো এরকম একটি ঝুঁকিপূর্ণ ইস্যুতে, বিশেষ করে হোলি আর্টিজান যে বিপদ সংকেত দিয়ে গেছে বাংলাদেশের সামগ্রিক বাস্তবতায়, সেইখানে জঙ্গিবাদ প্রশ্নে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম পাল্টাপাল্টি দোষারোপ দেখি, তখন সাধারণভাবে জনগণ আরেকটু বেশি মাত্রায় উদ্বিগ্ন হয়ে পড়েন। আমরা রাজনৈতিক দলগুলোর প্রধান বা কেন্দ্রীয় নেতাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করব যে বাস্তবে জঙ্গিবাদ মোকাবেলায় রাজনৈতিক প্রশ্ন কিংবা রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে। থাকুন আমাদের সাথে। প্রথমে পরিচিত হই আজকে আমাদের যারা অতিথি আছেন। আমাদের সাথে শুরুতেই আছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, মাননীয় খাদ্যমন্ত্রী। আছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। আছেন জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের এটি নিউজ আর এক্সট্রায়। আমরা একটু প্রথমেই সরাসরি চলে যেতে চাই জনাব রুহুল কবির রিজভী, আপনার কাছে। আপনি ইতিমধ্যে আপনি নিজে সিনিয়র যুগ্ম মহাসচিব, আপনার দলের মহাসচিব, বিএনপির মহাসচিব ইতিমধ্যে বলেছেন যে সরকার আসলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জঙ্গিবাদ ব্যবহার করছে। আপনি নিজে বলেছেন গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকার জঙ্গিবাদকে সামনে আনছে, যাতে করে মানুষ জঙ্গিবাদ নিয়ে আলোচনায় ব্যস্ত থাকে এবং এই ফাঁকে অশুভ ইচ্ছা বাস্তবায়ন করতে পারে সরকার তার। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করছেন যে বাস্তবে জঙ্গিবাদ নেই, কিন্তু সরকার সেটা তার গোপন এজেন্ডা বাস্তবায়ন? প্রথমত, গোপন এজেন্ডাটা কি? দুই হলো, সরকার কিভাবে জঙ্গিবাদের মতো একটা বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে? কোন লক্ষণ দেখে আপনার এটা মনে হচ্ছে? আপনাকে প্রথমে ধন্যবাদ, আর আপনার মাধ্যমে এটিএন নিউজের সকল দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কেন আমরা এই কথা বলছি। আমাদের দলের সম্মানিত মহাসচিব এবং আমরাও এই কথাটি বলেছি। এর আগে যদি আপনি এটাও প্রশ্ন করতেন যে জঙ্গিবাদী কর্মকাণ্ড এর মধ্যে যেটা আমরা দেখেছি, তাদের যে সহিংস প্রতাপ, যার মধ্যে দিয়ে আমরা অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ধর্মগুরুদেরকে আমরা তাদের রক্তাক্ত অবস্থা আমরা দেখেছি, তাদের জীবন নিয়ে নেওয়া এবং অন্যান্য ধর্ম সম্প্রদায়ের উপরেও তাদের যে সহিংস আক্রমণগুলো আমরা দেখেছি। এখানে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু এই যে হতাহতের ঘটনা, এটার যে মানে অবজেক্টিভ যে কন্ডিশন এবং এর সাথে যে জঙ্গিবাদের যে সংশ্লিষ্টতা এবং কারা কারা এর সাথে যুক্ত, এদের আস্তানা কোথায়, এটাকে চিহ্নিত না করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা সরকারের দিক থেকে আমরা সেটা দেখেছি। বিরোধীদের উপর চাপিয়ে দিলেন, তদন্ত হলো না, আপনার অনুসন্ধানের গভীরে যাওয়া হলো না। সেটি না গিয়ে এই যে দোষারোপের যে রাজনীতি এবং দোষ চাপিয়ে দেওয়া, এটার মধ্যে দিয়ে মনে হয়েছে যে সরকার আসলে তার কোনো সদিচ্ছা নেই। এই যে উগ্রবাদী গোষ্ঠী বলি, জঙ্গিবাদী গোষ্ঠী বলি, তারা যে একের পর এক রক্তাক্ত ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে, তো এই ঘটনার ক্ষেত্রে তো সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে এদেরকে খুঁজে বের করা এবং খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে অন্য আর কেউ পথে যেতে না পারে। আরেকটু আপনাকে বলি, এটা হচ্ছে একটা দিক। আরো যদি আপনাকে বলি, সেটি হচ্ছে আপনি যেটি বলছেন যে সরকারের তৎপরতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি অনেকগুলো অভিযান হয়েছে। গত 9 মাসে 47 জনের মতো জঙ্গি নিহত হয়েছেন। অনেকে
অনেককে এখানে- ধরা হয়েছে, না, অনেকগুলো আমার এখানে আস্তানায় একটা অভিযান কথা চালানো আছে। হয়েছে, সরকার তো দৃশ্যত অনেকগুলো তৎপরতার মধ্যে আছে। আচ্ছা, সরকার আপনার দৃশ্যত অনেক তৎপরতার মধ্যে আছে, এটা আমি মানলাম, কিন্তু কথা হচ্ছে এই যে বক্তব্যটা, এটা বিবৃতিটা একটা ঘটনা ঘটার সাথে সাথেই একটা রক্তাক্ত সহিংস ঘটনা যখন উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীরা ঘটাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সরকারের দিক থেকে এই যে আপনার দোষ চাপানোর যে ব্যাপারটা, এটার উদ্দেশ্যটা কি? আমরা এবারও দেখেছি, কিন্তু এর চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, আশকোনা এবং খিলগা এই যে ঘটনাগুলো ঘটলো, এখানেও কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে এটা হচ্ছে বিরোধী দলের মধ্যে দায়ী। তো এই সমস্ত ঘটনাগুলোর মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে ওঠে যে সরকারের কোনো অশুভ উদ্দেশ্য আছে, সরকার হয়তো তার লক্ষ্য পূরণের জন্যই এই জঙ্গিবাদকে উপলক্ষ হিসাবে সেখানে দাঁড় করছে। কথাগুলো আমরা এখানে বলেছি। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অভিযান চালানো, এই যে আপনার অনেক লোক, সরকারের পদক্ষেপ নিয়ে আপনার আমার দ্বিমত নাই? কথাটাকে শেষ করি। আপনার কি বক্তব্যটা এরকম সরকারের জঙ্গিবাদ আছে, বিরোধী দ্বিমত পদক্ষেপ আছে, দ্বিমত নেই? দ্বিমত আছে। আপনাদের উপর দোষ চাপাচ্ছে সেটা নিয়ে দ্বিমত? আচ্ছা, এটা না, আরো আপনার এই যে সরকারের অভিযান যেটি, এটি নিয়েও আমাদের দ্বিমত আছে। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে যে আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে ধরবেন, আপনি ধরছেনও অনেককে, কিন্তু তারপরে বলছেন কি বন্দুকযুদ্ধে তারা মারা যাচ্ছে বা মেরে ফেলা হচ্ছে, এই ঘটনাগুলো আমরা দেখছি। এবং এর অনেক নজির কিন্তু আপনি নিশ্চয়ই, যেহেতু সংবাদ মাধ্যমের আমরা কর্মী, সাংবাদিক, আপনারা এগুলো দেখছেন। তো এই যে যারা ধরা পড়ছে তাদেরকে আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে না নিয়ে এসে, তাদেরকে রিমান্ড এবং জিজ্ঞাসাবাদের মধ্যে না নিয়ে এসে, এবং তাদের সহকর্মী কারা, তাদের সহযোগী কারা এবং তাদের আস্তানাগুলি কোথায়, এটা আপনি নির্ণয় করা, এটা চিহ্নিত করার কাজ আপনি না করে তাদেরকে মেরে ফেলছেন। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আপনার বিরাট সন্দেহের সৃষ্টি করেছে, জনমনে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই যে আপনার ঢাকায় যেটা আশকোনা যে ঘটনাটা ঘটলো, যে আত্মঘাতী যে বোমা হামলা হলো, হওয়ার পরে আপনার যে মৃধা, যে হানিফ মৃধাকে আপনার তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হলো, তারপর সে বলা হচ্ছে যে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু তার পরিবার বলছে, তার মা বলছে যে তাকে আগেই ফেব্রুয়ারি মাসেই হচ্ছে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনার নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে। তো এই যে ঘটনা, এটা কিন্তু একটা আমি উদাহরণ বললাম, এই ধরনের আরও অনেক ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোর মধ্যেই কিন্তু সন্দেহ দানা বাঁধছে খুব, মানে বড়ভাবে। এই ধরনের আরো অনেক ঘটনা ঘটেছে। আপনি সরকার, কি এই ধরনের আরো দুটি ঘটনা বলতে পারবেন যেগুলোতে ধরেন এরকম, বা তিনটি ঘটনা বলতে আচ্ছা, পারবেন আমি যে আপনাকে বলি, আগে ধরে নিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ, তারপর? অবশ্যই আপনার ময়মনসিংহে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার মধ্যে জঙ্গিরা হামলা করলো প্রথমে। আচ্ছা, এরপরে যখন আপনার নিয়ে যাওয়া হলো, এই যে সম্প্রতি যে কুমিল্লা, হ্যাঁ হ্যাঁ, মুফতি হান্নানের যে ঘটনাটি ঘটলো, তো এই যে, তো সেখানে আপনার আবার বোমা হামলা হলো। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো সন্দেহের সৃষ্টি করে যে এত বড় একটি ঘটনা হয়ে যাওয়ার পর রাস্তার মধ্যে জঙ্গিদেরকে ছিনিয়ে নেওয়া, পুলিশের প্রোটেকশনে আছে, তাকে ছিনিয়ে নেওয়ার জন্য সেখানে আপনার বোমা হামলা করলো আরেকটি বাইরে যারা আছে যে জঙ্গি গ্রুপ তারা। তো এই ঘটনার পর তো সরকারের আরও সতর্ক হয়ে যাওয়ার কথা ছিল, তাদের সিকিউরিটি এবং নিরাপত্তা মানে দারুণভাবে একটা বেষ্টনী তৈরি করার কথা ছিল, সেটি না করে আবার পরবর্তী যে ঘটনা, মুফতি হান্নানের যখন ফাঁসির আদেশ হলো, তাকে যখন আবার নিয়ে যাওয়া হচ্ছে, আবার সেখানে আক্রমণ হচ্ছে। তো সব ঘটনাগুলো তো একটা সাজানো ঘটনা বলে একটা মিলে সন্দেহ হতে পারে। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর ব্যাপার হচ্ছে, তারপরেও আমরা বলবো যে এই সমস্ত কর্মকাণ্ডগুলোর মধ্যে সন্দেহ দানা বাঁধছে, কিন্তু এরপরে যে সত্যিকার অর্থেই যে জঙ্গি উগ্রবাদ তারা কোথায় কাজ করছে, তাদের যে কি, তাদের কাজের ধরনটা কি, তারা কাদের সাথে লিঙ্ক আপ, তাদের কাদের সাথে সংযুক্ত হয়েছে, এই ব্যাপারে সরকারের যারা বিভিন্ন বাহিনী আছে তাদের মধ্যেও তো সমন্বয়হীনতা, তাদের মধ্যে তো পরস্পরের প্রতি আপনার এক নম্বর পয়েন্টটি নিয়ে যদি আমি প্রথমে সমন্বয়হীনতার বিষয় নিয়ে আমরা পরে আলাপ করব। এক নম্বর পয়েন্টটি আপনি যেটি বললেন, মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উনি যেটি বলছে যে আপনাদের জঙ্গিবাদকে নিয়ে আপনাদের যে তৎপরতা সেটি সন্দেহজনক, এক। আর দুই হলো যে আপনারা দোষ চাপাচ্ছেন বিএনপির উপর জঙ্গিবাদ প্রশ্নে। এবং সাথে সাথে আমি কোনো ডিস্টার্ব করবো না, আমি বলছি যে ঘটনা ঘটার জাস্ট ঘন্টাখানিকের মধ্যেই স্টেটমেন্ট চাপিয়ে দিচ্ছেন আপনারা বিএনপির উপর। জি, ধন্যবাদ আপনাকে। আজকে খুব ভালো একটা টপিকস নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি। রুহুল কবির রিজভী সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে তিনি আসলে তার দলের যে চিন্তা চেতনা, জঙ্গিবাদ সম্পর্কে তার দল কী ভাবছেন সেই কথাটা তিনি মোটামুটি একটা পরিষ্কার করেছেন। তারা জঙ্গিবাদের ঘটনাকে সাজানো নাটক বলছেন, সাজানো ঘটনা বলছেন। জঙ্গিবাদের এত ঘটনা যে ঘটছে, হলিয়া আর্টিজান বলেন, চট্টগ্রামে বলেন, বিভিন্ন জায়গায় যে জঙ্গি তৎপরতা যে চলছে, সবগুলোর মধ্যেই তারা একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে, তাদের মনের মধ্যে সন্দেহ যে এই ঘটনাগুলো সাজানো নাটক।
তা আমি তাদের সন্দেহ কিভাবে দূর করবো আমি জানি না। সমস্ত জাতি যেখানে জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সমস্ত জাতি, স্কুলের ছেলেরা, মেয়েরা, কলেজের ছেলে মেয়েরা, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত যখন রাস্তায় নেমে এসেছে জঙ্গিবাদের বিরুদ্ধে, সমস্ত জাতি যখন ইস্পাত দৃঢ় ঐক্যবদ্ধ হয়েছে, তখন তাদের মধ্যে সন্দেহের দানা এবং তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি, তাদের কথা হচ্ছে সাজানো নাটক। এটা হচ্ছে বিএনপির বক্তব্য। এবং এই যে তাদের মনোভাব, এই মনোভাবের কারণেই আমাদের অনেকেই মাঝে মাঝে অনেক নেতৃবৃন্দ এই বক্তব্যের মধ্যে বলেন যে এই জঙ্গিবাদের পেছনে বিএনপি জামাতের ইন্ধন থাকতে পারে বা তাদের পৃষ্ঠপোষকতা থাকতে পারে। এটাই আমাদের বক্তব্য আসে। তাদের কোথায়, তাদের আচরণেই বোঝা যায় যে এর পিছনে তাদের ইন্ধন, তাদের সমর্থন, তাদের মদত থাকতে পারে। যদি সমস্ত জাতি যেখানে ঐক্যবদ্ধ, সেখানে একটি গোষ্ঠী বা একটি দল বা দুটি দল, জামাত এবং বিএনপি ছাড়া আর কেউ কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে, দেশের জঙ্গি তৎপরতার বিরুদ্ধে কোনো রকম সন্দেহ পোষণ করেন না, একমাত্র তারা ছাড়া। সেখানে আমরা যদি মনে করি বা মানুষ যদি মনে করে বা আমাদের টক শোতে যারা আলোচনায় আসেন তারা যদি মনে করে যে এর পেছনে বিএনপির পৃষ্ঠপোষকতা থাকতে পারে বা তারা পরোক্ষভাবে এদেরকে মদত যোগাতে পারে, এই কথাটাকে ভাবাটা কি অস্বাভাবিক হবে? অস্বাভাবিক কথা না। এবং আমরা দেখেছিও চট্টগ্রামে জঙ্গি তৎপরতায় যখন যারা ধরা পড়লো, টাকা ব্যাংকে টাকা এসছে, ব্যাংকে যে টাকা এসছে একজন অ্যাডভোকেট আইনজীবী, আমাদের বিএনপি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী এবং বিএনপির একজন কেন্দ্রীয় নেতার কন্যা, আমরা তো তাও দেখেছি। ঘটনা এসছে পরোক্ষভাবে, যে তাদের যে ইন্ধন আছে সেটা একটা ঘটনা দিয়ে প্রমাণিত হয়েছে। তা আমি ওই কথায় যাচ্ছি না। উনার মনের মধ্যে যা মানে চিন্তা চেতনা পোষণ করেন তারা সেটা পোষণ করুক। আমরা যখন ৭১-এর ঘাতকদের বিচার শুরু করেছি তখনও বিচারটাকে তারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করেছে, অনেক কথাবার্তা বলেছে। এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, যাদেরকে বিচার করছে তারা আসলে দেশপ্রেমিক, তারা আসলে ৭১-এ তাদের ভূমিকা ভালো ছিল, গোলাম আজম সম্পর্কে বা অনেকের সম্পর্কে বেগম খালেদা জিয়া পর্যন্ত গুণগান গেয়েছেন, বিভিন্ন কথাবার্তা তারা বলেছেন। তখনও তাদের যেই কথাবার্তা, যেই সুর ছিল, এখনও জঙ্গিবাদ দমনে একই রকম কথাবার্তা, একই সুর তাদের। আমি ওই বিষয়ে তাদেরকে আমি আর বেশি কিছু বলতে চাই না। না, কিন্তু উনি যে অভিযোগ আমি যে আপনারা জঙ্গিবাদের মূলে না গিয়ে, আমি সেই কথাটা আমি বলছি, সেই কথাটাই আমি আসছি। মূলে না গিয়ে তার যে কথাটা, আমরা জঙ্গিরা যখন আক্রমণ করে, হলি আর্টিজানের জঙ্গি তৎপরতা যখন হলো, হলি আর্টিজানের ঘটনা যখন ঘটলো, তখন আমরা এই জঙ্গিদের আরও পুলিশের অফিসার কয়েকজন নিহত হতেন এবং এই জঙ্গিদের আমরা গ্রেফতারের ব্যবস্থা করতাম, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না গিয়ে। হলি আর্টিজানের ঘটনার সময় হলি আর্টিজানের এই রেস্টুরেন্টে আমরা এমনভাবে হামলা চালানো উচিত ছিল যাকে জঙ্গিদের আমরা গ্রেফতার করতে পারি। জঙ্গিদের গ্রেফতার করে তাদেরকে নিয়ে আমরা কোর্টে নিয়ে যাব, তাদেরকে আইনের সোপর্দ করব, এই ব্যবস্থা করা উচিত ছিল। আমাদের পল্লবীতে যে ঘটনা ঘটেছে বা চট্টগ্রামে অতি সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তারা আত্মঘাতী বোমা, মহিলার গায়ে আত্মঘাতী বোমা, যে সমস্ত ঘটনা, সব ঘটনাই তাদের বক্তব্য হচ্ছে যে আমরা মূলে না গিয়ে, আমরা যেইভাবে পুলিশ তাদেরকে না ধরে জিজ্ঞাসাবাদ না করে, তাদেরকে ধরবে, জিজ্ঞাসাবাদ করবে, দরকার পেলে পুলিশ ১০০ মারা যাবে, কিন্তু তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে আমাদের মূল রহস্য উদ্ঘাটিত করতে হবে। তাদেরকে যেইভাবে করা হচ্ছে যেটা অমানবিক এবং আইন সিদ্ধ না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, তাদের মনের মধ্যে যেই কথাবার্তা, যেটা আমরা কেন করি না সেটা। তা আমি জিজ্ঞেস করি, সমস্ত পৃথিবীতে যে জঙ্গি তৎপরতা, সমস্ত মিডল ইস্টে বলেন বা পাশ্চাত্য দেশগুলোতে বলেন, আমেরিকার বোস্টনে যখন র্যালিতে আক্রমণ হলো, একটা র্যালিতে, বোস্টনের একটা র্যালি, ঐতিহাসিক র্যালি তাদের, বোস্টন হচ্ছে ইউনিভার্সিটির এরিয়া, তখন কি যারা আক্রমণ করেছে সে আক্রমণকারীদের কি গ্রেফতার করে আদালতে সোপর্দ করার ব্যবস্থা করেছে, না তাদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থা গ্রহণ করছি সেই ব্যবস্থা পাশ্চাত্য দেশগুলোতে কিভাবে ব্যবস্থা হচ্ছে? ওই যে
আমাদের ফ্রান্সে যখন ট্রাক উঠিয়ে দিয়েছে শপিং মলে, তখন কি ব্যবস্থা নিয়েছে, বা আমাদের আপনার অন্যান্য দেশগুলোতে বলেন, আমাদের বেলজিয়ামের জার্মানিতেও, হ্যাঁ জার্মানিতে বলেন, আপনার বা বক্তব্য হচ্ছে যে ওই সমস্ত দেশে বলেন, পাশ্চাত্যের নানা দেশে যেখানেই জঙ্গিবাদী সমস্ত হামলা দেশে হামলা হয়েছে হয়েছে, বা তৎপরতা আছে, সেখানে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের আমি বলছি বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সমস্ত দেশে জঙ্গিবাদ দমনে বা জঙ্গিদের দমনে যে যে ধরনের পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করছে, আপনারাও তাই করছেন। একই ব্যবস্থা বাংলাদেশ গ্রহণ করছে, একই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই ব্যবস্থা গ্রহণ করছে। এটা ভিন্নতর ব্যবস্থা গ্রহণ করার কোনো পথ নাই, কোনো পথ নেই। উপায় নাই। আপনি যদি আমাদের এই জিনিসটা যদি অনুধাবন ওনারা যদি করতে না পারেন, বা এই জিনিসটাকে নিয়ে যদি সমালোচনার খাতিরে সমালোচনা করা শুরু করেন, এটাকে যদি উপলব্ধি করতে না হয়, জঙ্গিবাদের দমনের যে পন্থা একেবারে এস্টাবলিশড পন্থা সমস্ত বিশ্বে যেটা, সেই পন্থাটাকে যখন তারা নিয়ে সমালোচনা করে, তখন যদি আমি বলি যে এর পিছনে তাদের মদত বা তাদের আমরা পরোক্ষ তাদের ইন্ধন আছে, মদত আছে, পৃষ্ঠপোষক আছে, তাহলে কি আমার ভুল চিন্তা করা হবে? জনাব কামরুল ইসলাম, মাননীয় মন্ত্রী, এবং- আমরা এটাই একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনী তার কাজ করবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ কিংবা দমন প্রশ্নে, দমন করবে। সেটা একটা দিক, কিন্তু রাজনৈতিক প্রশ্নটি আমরা আরেকবারও আলোচনায় আনতে চাই। জনাব রুহুল কবির রিজভী, আমি কিন্তু আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি বলেছেন সরকার তার গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমি কি পরে agenda? আসবো, আপনি কিন্তু সেটা উত্তর করেননি। আমি আসবো আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে, আমার এই প্রশ্নটি একটু বোঝার আছে, কিন্তু তার কি আগে agenda থাকতে পারে? একটু জাহিদুল হাসান পিন্টু, আপনি দীর্ঘদিন জঙ্গিবাদ খুবই নিবিষ্টভাবে পর্যবেক্ষণ করছেন যদি বলি, এবং সাংবাদিকতা একটা বড় কাজ আপনার জঙ্গিবাদ নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের দুটি বড় দল। বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে ক্ষমতায় আছে এবং এই সময়ে জঙ্গিবাদ বিরোধী নানা তৎপরতার মধ্যে সরকারকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সাম্প্রতিক সময়ে দুটি বড় দল যেভাবে পাল্টাপাল্টি করছে, দোষারোপের যে রাজনীতিটা করছে জঙ্গিবাদ প্রশ্নে, এবং ইতিমধ্যে আপনি দুজন কেন্দ্রীয় নেতার আলোচনাও শুনলেন, আপনার কি মনে হয় আসলে দুটি বড় দল সঠিকভাবে রাজনৈতিক প্রশ্ন যেভাবে বা রাজনৈতিকভাবে যেভাবে মোকাবেলা করা দরকার, সেই প্রস্তুতিটার মধ্যে দুই দলকে আপনি দেখতে পাচ্ছেন? আপনার কি মনে হয়? এবং যদি আপনি একটু গত 10 বছরের প্রধান লক্ষণগুলো সামনে এনে যদি আমাদের একটু বলেন দুটি বড় দলের তৎপরতা প্রশ্ন। আমি পিন্টু ভাই যাওয়ার আগে আমি 30 সেকেন্ড একটা কথা বলতে চাই, যে আমরা জঙ্গিবাদকে নিয়ে কোনো সরকার রাজনীতি করতে চায় না, করছেও না, এবং জঙ্গিবাদকে নিয়ে আমরা কোনো কাউকে দোষারোপ করার প্রস্তুতি ওঠে না। জি, তাদের নিজেদের আচরণেই তাদের দিকে চোখটা যায়, আঙ্গুলটা যায় বিএনপির তাদের। নিজের আচরণের কারণেই চোখ তাদের- যাচ্ছে, তাদেরকে এটি আপনি আঙুলটা- বলেছেন, আঙুলটা এটি আপনি যাচ্ছে। বলেছেন। জি, জনাব জাহিদুল হাসান পিন্টু। আমরা এটা নিয়ে রাজনীতি করতে আপনি চাচ্ছি না। আমাকে যে এই বিষয় না, এমনি যদি ওভারঅল বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্সের কথা সবসময় বলে আসছে, কিন্তু প্রশাসনিক উদ্যোগের মধ্যে নানান রকম ভেরিয়েশন আমরা দেখেছি। তো আমি যদি শুরুতে আপনি যে বলেন একটু সময় লাগবে আপনাকে টান, আমি বলিনি। আমাদের দেশে আমরা তো জঙ্গিবাদ দেখেছি 80-র দশক থেকে, আফগানিস্তানে যাওয়ার পর থেকে বা ওদের ওখান থেকে যে ফেরত আসা, সেই বাংলাদেশে যে হরকাতুল জিহাদ গঠন হলো 1992 সালে। আমি ছিলাম সেই প্রেস কনফারেন্সে, বাংলাদেশে প্রেস কনফারেন্স করে একটি দল, মানে একটি গোষ্ঠী আপনার সংগঠন 92 তৈরি সালে, করলো। তারপরে তখন বিএনপি সরকার ক্ষমতা। বিএনপি সরকার ক্ষমতায়। সেটা এখন কোন আমরা সরকার, সরকারের মেয়াদকালটাও আমি তো- এদিকে যাচ্ছি না, আপনি অ্যানালাইসিস করে নিন। আমি বলছি 30শে এপ্রিল ওরা যখন সংগঠনটা করে, তখন প্রেস কনফারেন্সে আমাদেরকে একটা লিস্টও ধরিয়ে দিয়েছিল, তারা যারা শহীদ হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা চেয়েছিল, ক্ষতিপূরণ চেয়েছিল, যাই হোক অনেক কিছু। তারা এটার সংবাদপত্র পাবেন 1 মের, তারা ঢাকা শহরে মিছিলও করেছে, সেটার খবর পাবেন না, কারণ 1 মে সংবাদপত্র বন্ধ ছিল। যাই হোক, তখন আমরা ওই দল, এই যে আফগান ফেরত, ওই দলটিকে আমরা আসলে এটা যে কোথায় যেতে পারে আমরা অনুধাবন করতে পারি না। আমরা বলতে আমরা তৎকালীন মানে তৎকালীন সরকার রাজনৈতিক বলেন, দলগুলো গণমাধ্যম বলেন, সিভিল সোসাইটি বলেন, কেউই আমরা আমরা অনুধাবন- সবাই সেটাকে ততটা আমলে নিতে পারিনি। তারপরে যদি আসি, আপনি ধরেন 96 এর পরে আপনি একের পর এক দেখবেন, 98 এর দিকে জেএমবি গঠন হলো, জি। জেএমজেবি গঠন হলো, এরপরে তো আমরা প্রকাশ্যে দেখলাম হুজির তৎপরতা, কিন্তু 92 থেকে 96 পর্যন্ত প্রকাশ্যমান তৎপরতা ছিল না। একটা উদাহরণ আমি দিতে পারি, সেটা আপনার কক্সবাজারের জেলা জজকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল, 41 জন হুজি সদস্য অ্যারেস্ট হয়েছিল, যাবজ্জীবন দণ্ড হয়েছিল। এই 2001 2002 এর দিকে তারা জামিন নিয়ে, হাইকোর্টে জামিন নিয়ে বের হয়ে গেছে। জামিনে চলে গেছে বিএনপির সময়।
আমি BNP যে যখন জায়গায় আসছি আপনাকে বলি যে জেএমবি, জেএমজেবি, হুজি, সাদাত আল হিকমা যেগুলো নিষিদ্ধ ঘোষিত এই দলগুলো একের পর এক না, ঘটনা ঘটিয়ে গেছে। প্রথম তারপরে যখন বিএনপি আসলো, না, কিন্তু 98-এ যে সময়টা আপনি বললেন তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়। হ্যাঁ, ক্ষমতায় কগনিজেন্স ওইভাবে নেয়নি। নেয়নি। কারণ তারা সেটিও খুব ইয়াকে গুরুত্বপূর্ণ, এই যে মাননীয় আপনার ছোটখাটো মনে করেছে। জি। কারণ ওই যে আপনার আমাদের যে প্রফেসর হুমায়ুন আজাদের উপর অ্যাটাক বা ওই যে শামসুর রহমানের উপর অ্যাটাক করার চেষ্টা করেছে, বড় ঘটনা তখনও ঘটেনি। ঘটেছে 99-এর 7ই মার্চ উদিচি হামলা দিয়ে শুরু তাদের তৎপরতা। এরপরে তো একটার পর একটা ছায়ানট থেকে আরম্ভ করে আপনার চিটংয়ে আদালত, জালকাঠিতে আমাদের জজ সাহেবকে মেরে ফেলা। এই যে এই সময়টাতে এই 2005 পর্যন্ত আমরা যেটা দেখেছি এক ধরনের ডিনায়াল মুড ছিল সরকারে। বাংলা ভাই, হ্যাঁ, বাংলা ভাই সহই, বাংলা ভাই মানে যখন আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, সব সরকারেরই, সব দলীয় সরকারেরই ধরনের denial denial mood ছিল। mood, যে এদের কর্মকাণ্ড এরা স্বীকার করে নিয়েছে, বিএনপি স্বীকার করে নিয়েছে। শুধুমাত্র 17ই আগস্ট সারা দেশে যখন বোমা হামলাটা হলো তখন ঠিক 2005-এ, আমি একটু শেষ করে দিচ্ছি, আপনার সময়ের সমস্যা তো। এই যে এরপরে আপনি দেখেন, এরপরে যে আমরা নানানভাবে চাপ দিলাম, ব্রিটিশ হাইকমিশনের উপর অ্যাটাক হলো, সারা বিশ্ব থেকে চাপ আসলো, বিএনপি সরকারের সময় অ্যারেস্ট হলো, কেয়ারটেকারের সময় এসে তাদের ফাঁসি হলো। এরপরে যদি আসেন আপনার 2009-এ বোধহয় আওয়ামী লীগ পাওয়ারে আসলো, 9, 10, 11, 12 এই দেশের জঙ্গিবাদের তৎপরতা অতটা ছিল না। আওয়ামী লীগ সরকার মনে করেছে এটা আমার টোটালি কন্ট্রোলে আছে, অথবা তাদের আর ওই ধরনের কোনো ক্যাপাসিটি নেই। অ্যাকচুয়ালি এই সময়টাতে তারা ওই জঙ্গিগুলো নিজেদের ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করেছে। শক্তি সঞ্চয় করে 2013-এ যখন আপনার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়ে গেল, রাজনীতিতে যে ধর্মের রাজনীতিটা যখন আবার শুরু হয়ে গেল, আপনি দেখবেন যে এর মধ্যে আপনার এই যে রাজীব হায়দারকে হত্যা করা হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি কিন্তু ঘোষণা দিলেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এরপরে আবার ওনার অবস্থান চেঞ্জ হয়েছে, আমি সেটা পরে আসছি। এই সময়টাতে সরকারের ভিতরের লোকজন মনে করেছে জঙ্গিবাদের ওই অত ক্ষমতা নেই, যেটা আপনার 2015 পর্যন্ত আমরা একের পর এক বলে গিয়েছি। 16-এ আপনার মনে থাকার কথা, হোলি আর্টিজানের মতো অ্যাটাক হতে পারে বলে কিন্তু আমি নিজেও লিখেছি, কারণ আমি তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছি তাতে মনে হয়েছে তাদের অবস্থানটা ওই রকম। এটা মিডিয়া হাউসও দখল করে ঘোষণা দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, সেটাও বা মানে পুলিশ ডেস্ট্রয় করে দিয়েছে। ডেস্ট্রয় করার 6 মাসের মধ্যে তারা হোলি আর্টিজানের ঘটনাটা ঘটিয়ে পেরেছে। এই হোলি আর্টিজানের ঘটনা ঘটানোর পর সরকার মনে করেছে যে না, যে তখন এটা একটা ইউটার্ন বলতে সরকার বলতে পারেন, যে তাদের টনক নড়েছে। এরপরে আপনার যে জিরো টলারেন্স যেটা মুখে বলতো, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে তো জিরো টলারেন্সের দিকে এগোচ্ছে। আপনার পর্যবেক্ষণ হচ্ছে যে হোলি আর্টিজান ঘটনার পরে সরকার অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে আমলে নিয়েছে, সিরিয়াসলি দেখেন 2016-এর জুলাইয়ের 1 তারিখ, বিএনপির সময় 2005-এর 17ই আগস্ট, এর আগেও তারা এটাকে ডিনাইল মোডে ছিল। আওয়ামী লীগ এসে একটা আত্মতৃপ্তির মধ্যে ছিল, কিছু ঘটছে না। যখন ঘটে গেল বড় ঘটনা, তখন তারা এটাকে আপনার এটা যে একটা বড় সমস্যা সেইভাবে নিয়েছে। কিন্তু এখনও আমি মনে করি এটা যে একটা জাতীয় সমস্যা, এটা আওয়ামী লীগের একার সমস্যা না। এই হামলা, এই অ্যাটাকে আওয়ামী লীগ ভুক্তভোগী হয় না, আমি আপনি বিএনপি, রিজভী ভাই সবাই ভুক্তভোগী হয়। এই জায়গাটায়ও এখনো সমস্যা রয়েছে। আপনার এই প্রসঙ্গটি আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব একটা বিরতির পর। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাব, সম্ভবত একজন দর্শক আছেন, দর্শক প্রশ্নটি নিতে চাই। আপনি আপনার পরিচয় বলে মতামত রাখবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি মনির হায়দার বলছি। আমার প্রশ্নটা হয়েছে আমার আজকের অতিথিদের কাছে, হোলি আর্টিজানের মতো নেক্কারজনক ঘটনা ঘটার পরও আমাদের দুইটি বৃহত্তম রাজনৈতিক দল যারা বাংলাদেশ পরিচালনা করেন আমাদের 16 কোটি জনগণকে, ওইখান থেকে আমরা ফলশ্রুতি কিছুই পাইনি, শুধু দোষারোপের রাজনীতি, এটা অমুকে করেছে, ওইটা এ করেছে, এর ভিতর আমরা আছি। সেকেন্ডে আপনি আসে দেখবেন যে জামাতে ইসলামকে অফিসিয়ালি এখনো নিষিদ্ধ করা হয় নাই কিংবা কিছুই করা হয়নি, কিন্তু প্রতিদিন আপনার নিউজে দেখবেন 50 জন 100 জন বৈঠকে বসছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। তাহলে সরকার কেন জামাত ইসলামকে ব্যান করতেছে না? আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পর্যবেক্ষণটি আমরা বোঝার চেষ্টা করব আলোচকদের কাছ থেকে। যাচ্ছে এটা ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথে।
প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর নিউজ আর এক্সট্রায়। আমরা আলোচনায় আছি প্রশ্ন যখন জঙ্গিবাদ, তখনও কি দোষারোপের রাজনীতি বড় দলগুলো করে যাবে কিনা, নাকি জঙ্গিবাদ মোকাবেলায় রাজনৈতিক প্রশ্নটির সুষ্ঠু সমাধান আমরা করার চেষ্টা করব। বিরতির আগে আমরা যদি একটু আবারও যেতে চাই জনাব রুহুল কবির রিজভী আপনার কাছে, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় শেষ করলেন বিরতির আগে সাংবাদিক জাহিদুল আহসান পিন্টু। তিনি বললেন যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো যে যখনই ক্ষমতায় থাকুক, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও অনেকগুলো জঙ্গিবাদী তৎপরতা, বড় ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু বিএনপি ডিনায়াল মুডে ছিল। এখন একটা পরে আওয়ামী লীগও যখন ক্ষমতায়, একটা দীর্ঘ সময় আওয়ামী লীগও ডিনায়াল মুডে ছিল। আওয়ামী লীগ এখন সিরিয়াসলি ছিল, আওয়ামী লীগ এখন সিরিয়াসলি নিয়েছে। ডিনায়াল মুডে বলে না, আত্মতৃপ্তিতে ছিল আওয়ামী লীগ। হ্যাঁ, জঙ্গিবাদের তৎপরতা অত দেখা যাচ্ছে না প্রকাশ্যে, বোধহয় ব্যাপারটি অত সত্যি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে, জঙ্গিবাদী তৎপরতা যে দেশে এই মাত্রায় আছে, আমি সুনির্দিষ্ট উত্তর আপনার কাছে চাই। বিএনপি দল হিসাবে জঙ্গিবাদকে কতটা এখন মনে করছে বাংলাদেশে, জঙ্গিবাদী তৎপরতাটাকে বিএনপি দল হিসাবে এই তৎপরতার গুরুত্বটাকে প্রথমে কিভাবে দেখে, এটা আমি বুঝতে চাই। এটা আছে বারবার স্টেটমেন্ট দিয়ে আমরা তো বলেছি। আপনারা কি মনে করেন যে বাংলাদেশে জঙ্গিবাদী তৎপরতা আছে? তো আমরা এর আগে যে স্টেটমেন্ট যে আমরা করেছি তাতে বলেছেন যে আছে। যদি বলে থাকেন তাহলে আমি এই জন্যই কথাটা বলতে চাই। প্রশ্নটির পাল্টাটা হচ্ছে, তাহলে কেন আপনাদের মনে হচ্ছে যদি তৎপরতা থাকেই তাহলে সরকার কিভাবে সেটাকে ব্যবহার করছে রাজনীতিতে, এটা একটু পরিষ্কার করেন। না, সেটা তো পরিষ্কার করে আমি বললাম যে সাজানো আপনাদের উপর দায় চাপানো ছাড়া অন্যটা আর কিভাবে আপনাদের উপর দায় চাপানো। যেমন আমরা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, আমরা ঐক্যের কথা বলেছি। মন্ত্রী মহোদয় অসত্য কথা বলবেন এই ধৃষ্টতা আমি বলবো না, কিন্তু উনি আমার মনে হয় যে সঠিক ইয়েটির মানে আমাদের বক্তব্য, বিবৃতি বা আহ্বানের এটা বোধহয় তিনি শ্রবণ করেননি, বা এটার প্রতিফলনটি ওনাদের সাংগঠনিক ইয়ের মধ্যে, পরিবেশের মধ্যে সেটা প্রতিফলিত হয়নি। একটা ব্যাপার হচ্ছে যে হলি আর্টিজানের যে ঘটনাটি ঘটে, সেদিন রাত্রেই যখন ঘটনাটা ঘটছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী সেখানে প্রস্তুতি নিয়ে আছে, ভিতরে জঙ্গিরা অবস্থান করেছে, সেখানকার মানুষজনকে, বিদেশিদেরকে আপনার জিম্মি করেছে। সেই দিনই রাত্রেবেলায় আমরা বলেছি স্টেটমেন্ট দিয়ে তাৎক্ষণিকভাবে যে এখানে একটি জাতীয় ঐক্যের দরকার, এবং এই জাতীয় ঐক্য তৈরি হলে পরে জনগণের ঐক্য, এটি একটা সিমেন্টেড ঐক্য হবে, এবং এখানে রাজনৈতিক সাংস্কৃতিকভাবে জঙ্গিবাদকে মোকাবেলা করা যাবে। ফলে জঙ্গিবাদের যে কোনো মানে কোথাও কোনো আস্তানা বা কোনো গুহা বা লুকিয়ে থাকার কোনো জায়গা থাকবে না। কিন্তু তার পরের দিনই এটাকে অস্বীকার করা হয়েছে সরকারের দিক থেকে। এই কারণেই আমরা বলেছি যে এই মানে আওয়ামী লীগের বা আজকে শাসক দল বা আজকে যারা মহাজোট আছেন, তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়েই মনে হয়েছে যে আমি যে গোপন এজেন্ডার কথা বলেছি, যে সেটাকে সামনে নিয়ে এসে তারা যে ভোটারবিহীন সরকার, তারা যে নির্বাচন দিচ্ছেন না, মানে এটি যাতে মানুষ ভুলে যায়, সেই ক্ষেত্রে এটিকে সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই ধরনের একটা সন্দেহ, এই ধরনের একটা মানে কি বলে যে কথাবার্তা, এটা কিন্তু মানুষের মধ্যে আছে। মানুষ এই ধরনের ভাবছে যে তাহলে এই বিষয়টার সামনে আসার মতো বড় সমস্যা নয়। সামনে আসা না, যেহেতু আপনার ঐক্যবদ্ধ যে আহ্বান, ঐক্যবদ্ধ যে ড্রাইভ, সে ড্রাইভের ক্ষেত্রে সবসময় পাশ কাটিয়ে যাচ্ছে সরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যে কথাগুলো এসছে সেগুলো আমি একটা সিনোপসিস আকারে একটু উত্তর দিতে চাচ্ছি। সেটা আপনি বলেছেন যে সেই 92 সাল থেকে, এখন পিন্টু ভাই বলেছেন যে শুরু হয়েছে। অনেক ঘটনাই আপনার আমাদের এই জনজীবনের সমাজের মধ্যে শুরু হতে পারে, ভ্রূণ আকারে শুরু হতে পারে। একটা সরকারের পক্ষে সম্ভব না। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে 9/11 যে ঘটনা, যে সেখানে এত চোখ, যেখানে এত টেকনোলজিক্যালি ডেভেলপড একটা দেশ, সেখানেও কিন্তু নিশ্চয়ই অনেক দিন আগে থেকে পরিকল্পনা হচ্ছিল যে টুইন টাওয়ার এবং কি বলে যে আপনার পেন্টাগনের উপর হামলা টামলার বিষয়টা তার হঠাৎ করে হয়নি, একটা পরিকল্পনা ছিল। তো তারাও তো সেটা সে সময় বুঝতে পারেনি বা ধরতে পারেনি। এই বিষয়গুলো হতে পারে, কিন্তু যখন ঘটনাগুলো ঘটছে, আপনার শুরু হয়েছে, এরপরে যে ড্রাইভটা দেওয়া উচিত ছিল, এরপরে জঙ্গিদেরকে ধরে নিয়ে এসে প্রকৃত জঙ্গি কারা এবং এদের আস্তানা কোথায়, এরা কিভাবে সংগঠন করছে, সেগুলিকে আইডেন্টিফাই করা, চিহ্নিত করা করে সেটা যদি শাস্তির জায়গায় নিয়ে আসতো তাহলে কমে যেত। আপনি দেখুন, এই যে সে সময় আমরা দেখেছি বড় রাজনৈতিক দলগুলো, রিপাবলিকান
এবং ডেমোক্রেট তারা কিন্তু এটাকে ন্যাশনাল ইস্যু বলেছে। ন্যাশনাল ইস্যু বলেছে, ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, কিন্তু আমাদের এখানে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ ইন্ডিয়ায় করে- হয়েছে, ইন্ডিয়াতে হ্যাঁ, হয়েছে, কিন্তু আমাদের এখানে এটি হচ্ছে সেই না। কথাটাই তো আমি বলছি, এই কথাটাই তো আমি আসতে সেখানে একটি চাচ্ছি। বড় প্রশ্ন আপনি কিন্তু উনি উদীচীর তুলেছেন যে ঘটনা- ধর্মের রাজনৈতিক ব্যবহার আচ্ছা, ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং আপনার ধর্মভিত্তিক মার্কিন রাজনৈতিক যুক্তরাষ্ট্র- দলগুলোর সাথে জোট, হ্যাঁ, না, সেটা করে কি আসলে সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে, ভারতে তো আরো সাংঘাতিকভাবে, তবু ওদেরকে জঙ্গি বলছে না, কারণ আমি উত্তরপ্রদেশে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপি জিতেছে এবং বিজেপির যেটা আরো এক্সট্রিম হিন্দুত্ববাদী যে তারা সেখানে জিতেছে এবং সেখানে পোস্টার লাগাচ্ছে উত্তরপ্রদেশের 20% মুসলিম, তাদেরকে সেখান থেকে চলে যেতে হবে, পাকিস্তানে চলে যেতে হবে, সেই কথাটি বলেছে। এবং যে ব্যক্তি সেখানকার মুখ্যমন্ত্রী হবেন সেই ব্যক্তি গোধন ট্রেন, সেই ট্রেনে আগুন দিয়েছিলেন এবং বাবরি মসজিদ ভাঙার একজন অন্যতম নায়ক। এই ধর্মের ব্যবহার, আপনার এই কথাগুলো আসলে কারো উপর চাপিয়ে দেওয়া, দোষারোপ করা, এটা আরও নোংরা বিষয় আমি মনে করি এবং এই ঘটনাগুলো হচ্ছে। এবং আপনার রিজিওনালি গ্লোবালি আপনার ধর্মের ব্যবহার ভয়ঙ্করভাবে আসছে। যারা সেকুলারিজমের কথা বলেছেন, যারা মানবতার কথা বলেন, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রেই যেভাবে আপনার সেখানে শুধু খ্রিস্টানিটিকেই সামনে নিয়ে আসা হয়নি, আপনার ব্ল্যাক খ্রিস্টান, ইয়েলো খ্রিস্টানও সেখানে গুরুত্ব পায়। আপনার বক্তব্যের মধ্যেই না, আমি শেষ করি প্লিজ। সেখানে কি প্রশ্নটি একটু পরিষ্কার করে দেবেন আমাকে? আপনি পরিষ্কার, নিজেই বলছেন ধর্মের ব্যবহার করে কোথাও কোনো ভালো ফল হয়নি, না। তাহলে বিএনপি ধর্মের রাজনৈতিক ব্যবহার প্রশ্নে সেই ধর্মের রাজনৈতিক ব্যবহার না করার প্রশ্নে সিদ্ধান্ত নিচ্ছে না, কিনা? ধর্মের যদি ভালো ফল না হয়ে থাকে, আপনার ধর্মের ধর্মভিত্তিক ব্যবহার, রাজনৈতিক দলগুলোর এই সাথে কথাগুলো এই সময় না নিয়ে এসে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে দোষারোপের রাজনীতি, যেটা আজকের মূল টপিকস, সেইখানটায় আমি কেন বারবার ফিরে আসতে চাচ্ছি সেটা তো পরিষ্কার হওয়া দরকার। এই যে যে উদীচীর যে বোমা হামলাটি, মানে ভয়ঙ্কর রকমের 99-এ যে ঘটনাটি হলো, সেখানে কি ঘটনা হলো আপনি দেখেছেন? যে কারণে আমরা আজকে সরকারের উপর যে দোষারোপটা করছি, সেখানে ঘটনা ঘটার সাথে তরিকুল ইসলাম সহ বিএনপির কয়েকজন নেতার নাম সেখানে মামলা জড়িয়ে দেওয়া হলো। তরিকুল ইসলাম কে? ছাত্র জীবন থেকে প্রগতিশীল রাজনীতি করেছেন, ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন তিনি। তো উনি বিএনপি করতে পারেন, কিন্তু এমন জায়গায় যাবেন না যে আপনার এই উগ্রবাদী ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর সাথে উনার হবে, সম্পর্ক হবে, তাদের সাথে গাঁটছড়া বেঁধে তিনি একটা ধ্বংসাত্মক কাজ করবেন। এটা তো তরিকুল ইসলামের মতো জাতীয় নেতা এই কাজ করতে পারে না। কিন্তু তারপরে কিছুদিন পরে তার নাম বাদ দিয়ে দেওয়া হলো। এই যে ঘটনাগুলো, যে অর্থাৎ বিএনপিকে দোষারোপ করো, এই জঙ্গিবাদ এবং উগ্রবাদের সাথে বিএনপিকে জুড়ে দাও, তাকে এটাকে কালার করো, হ্যাঁ, রং চং মাখাও, তাহলে জনগণের মধ্যে তাদের কালার করা যাবে, কিন্তু এটা হয় না। না, সেটা তো আওয়ামী লীগ বা সরকার করছে, এটা তো আপনার বক্তব্যটা পরিষ্কার। না, আমি একটু অ্যাড করি ওনার সঙ্গে, ওনার কথাটা ঠিক। তরিকুল ইসলাম কিন্তু ওই বোমা মামলায় ওই যে প্রথমে সাসপেক্টেড হিসাবে কিন্তু পুলিশ স্টেটমেন্ট, সেটি পরিষ্কার। একই ঘটনা ওনারা 2001-এ আবার ঘটাইলেন এই যে ময়মনসিংহে 4টা সিনেমা হলে, ওখানে মুনতাসির মামুন, সাবির চৌধুরী, শাহরিয়ার কবির, আমি বলছি যে আমি সেই আলোচনাটাই যাচ্ছিলাম যে একই ধরনের ব্যবহার পরে বাদ দিল কারা? আমার প্রশ্নটি হচ্ছে, তাহলে আপনি জোর করে একজন ব্যক্তিকে দিলেন কেন? প্রথম কথাটা তো আসবে ওইটাই যে তরিকুল ইসলাম সাহেবের মতো মানুষকে আপনি সাসপেক্ট করলেন, করে তার নাম আপনি ঢুকিয়ে দিলেন, এরপরে একটা পর্যায়ে তার নাম বাদ দিলেন। তো তাহলে ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে যে আপনারা আসল জিনিসটা, আসল কালপ্রিটকে আপনারা ধরতে চাচ্ছেন না, আপনারা শুধু বিএনপির উপর দোষারোপ করছেন। উনি যে কথাটি বলেছেন, জনাব রুহুল কবির রিজভী, আমি আসল আলোচনাটাই যেতে চাই। আমি একটু মাননীয় মন্ত্রীকে সময় দিতে চাই, কিন্তু কথাটা তো আমাকে বলতে হবে। উনি বলেছেন ব্যাংক অ্যাকাউন্টে আমাদের একজন ব্যারিস্টার ভদ্র মহিলার কথা। আপনার মানে উকিল ব্যারিস্টাররা তো তারা তাদের মক্কেল তারা নিয়েই থাকে, কিন্তু সেই ভদ্রমহিলা যখন জানতে পেরেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, 10 মাস তাকে আপনার কারাগারের মধ্যে রাখা হয়েছে, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দেওয়া হয়নি। কেন না? তাকে সুযোগ দেওয়া হয়নি, তাকে আটকে রাখা হয়েছে। তারপরে একের পর এক মামলা দেওয়া হয়েছে, মামলা দিয়ে 10 মাস পর বেরিয়ে এসছে। সে পরে এসে তার কথাগুলো সে বলেছে যে সেটা তো কে জঙ্গি না জঙ্গি সে বুঝবে কি করে? তার কাছে একটা মক্কেল এসছে, সে কথাবার্তা বলেছে, সে কথাবার্তা বলার পর সে ঠিক আছে আমি মামলা করব, কিন্তু তার অন্য কোথাও কানেকশন আছে কিনা সেটা তো সে কি জানবে কি করে? কিন্তু আমি এখন যদি বলি যে এই যে জেএমবির প্রধান শায়েখ আব্দুর রহমান আওয়ামী লীগের একজন মন্ত্রীর ভগ্নিপতি, তাহলে গোটা আওয়ামী লীগের সাথে জড়িত সে নিশ্চয়ই সেটা আসতে পারে। হলি আর্টিজানের একজন জড়িত যে জঙ্গি, সে মোহাম্মদপুরের আওয়ামী লীগের একজন নেতার ছেলে। এটার উত্তর কি আছে? আমাদের তো জনগণের দৃষ্টিটা কোথায় যাবে? উনি বলেছেন যে এই কারণেই বিএনপির দিকে দৃষ্টিটা যাচ্ছে। তাহলে এখন জনগণের দৃষ্টি কি আওয়ামী লীগ এবং শাসক গোষ্ঠীর দিকে যাবে না, যে তারা এই জঙ্গিবাদকে একটা কুয়াশা হিসেবে সামনে রেখেছেন? দেখো
বিরাট কুয়াশা নেমে এসছে। আর উনারা ভিতরে তাদের যে এজেন্ডা, তারা যে মানে দীর্ঘদিন ভোটার এজেন্ডাটা কি একটু ক্লিয়ার করে দিন। আমি তো এটা বলেছি, আবার কি ক্লিয়ার করে বলবো? আমি তো একবার উনি বলতে চাচ্ছে যে ভোটারবিহীন নির্বাচন এবং ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দৃষ্টি সরিয়ে রেখে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা, এটা হচ্ছে গোপন এজেন্ডা, এটাই হচ্ছে এটি হচ্ছে এবং এই জনাব রুহুল কবির রিজভির বক্তব্য। এটা হচ্ছে এটা তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে, তাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হয়। তার মানে আমি এটাও বলবো যে পাশাপাশি যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী যে নেই সেটা না, সেটা নিশ্চয়ই আছে, কিন্তু এর পৃষ্ঠপোষকতা কেউ দিচ্ছে কিনা সে ব্যাপারে মানে একটা সন্দেহ। সরকার ক্ষমতায় থাকার জন্য জঙ্গিবাদকে ব্যবহার করছে, ঘুরে ফিরেই একই অভিযোগ রুহুল কবির রিজভী করছেন। আসলে এই ব্যাপারটা নিয়ে আমার আলোচনা করতে, এখন রুহুল কবির রিজভী সাহেব যে সমস্ত কথাবার্তা বলছেন, আলোচনা করতে আমার লজ্জাবোধ হচ্ছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, প্রগতিশীল রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় এই সমস্ত কথাবার্তা এগুলো নিয়ে যখন যেইভাবে আলোচনা করছেন সেই আলোচনায় অংশগ্রহণ করতে। আসলে কি বলবো, কোথায় যাব? বাংলাদেশের রাজনীতিটা এমনভাবে বিভক্ত হয়ে গেছে এখন দুই ধারায়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মৌলবাদী শক্তি, প্রগতিশীল শক্তি, এমনভাবে বিভক্ত হয়ে গেছে, এই বিভক্তিটা দূর করার কোনো অবস্থাতেই সম্ভব না। মূলে আপনাদেরকে যেতে হবে। মূলে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, মূলে যেতে হবে। আপনি বলছেন আপনার বক্তব্য মূল কি? মুক্তিযুদ্ধের মূলে আমি সেই কথা মূলে যেতে হবে। মূল ৭৫-এ বাংলাদেশের অভ্যুদয়ের পর যেই ষড়যন্ত্র, যেভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশটা যেভাবে বিভক্তির রাজনীতি, যেভাবে মৌলবাদী গোষ্ঠী, জামাত, বিএনপি, জামাত একেবারে সমস্ত এন্টি লিবারেশন ফোর্সকে যেখানে একত্রীভূত করা এবং একত্রীভূত করার যে রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে, তাদেরকে একাত্তা করে যে রাজনীতি বাংলাদেশে যে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে সেই মৌলবাদী শক্তির রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির রাজনীতি যেভাবে চলছে, তারা তো কোনো অবস্থাতেই এই যে কথা, এখন যেই কথাগুলো, জঙ্গিবাদকে তারা স্বীকার করবে না, ৭১-এর ঘাতকদের বিচারকে তারা সমর্থন করবে না, জঙ্গিবাদ, হলিয়া ট্রোজানের ঘটনা, এই চট্টগ্রাম ঘটনা, প্রত্যেকটা দিন যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে তারা স্বীকার করতে চায় না। সব জায়গায় তারা রাজনীতিকরণ করার কথা বলে। রাজনীতিকরণ তো কোনো কিছু নাই এখানে, কোনো রাজনীতিকরণ করার কিছু, কাউকে দোষারোপ করার কোনো কিছু নাই এখানে। দোষারোপ সমস্ত জাতি যেখানে ঐক্যবদ্ধ, পৃথিবীর কোথাও জঙ্গিদের বিরুদ্ধে, ধর্মান্ধদের বিরুদ্ধে বাংলাদেশে যেভাবে ঐক্য হয়েছে, ঐক্য গড়ে উঠেছে, যেভাবে রাস্তায় নেমে এসে ছেলেমেয়েরা আজকে আপনি লক্ষ্য করছেন যে সমস্ত অভিযানে পুলিশ সফল কাম হচ্ছে, সেই সমস্ত কি পুলিশের একা সার্থকতা, একা সফলতা? সফলতা তো সাধারণ মানুষ পুলিশকে সহযোগিতা করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে বলেই একটার পর একটা ঘাঁটি আবিষ্কার হচ্ছে, একটা ঘাঁটির পতন হচ্ছে জঙ্গি গোষ্ঠীর। সাধারণ মানুষ সমর্থন করছে, সাধারণ মানুষ তাদের সহযোগিতায় গোপনে এগিয়ে আসছে বলেই। সেইখানে আজকে যদি আমরা এই টেবিলে বসে এই রাজনীতি করি, আসল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ রাজনীতিটাই এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, পরিষ্কার বিভক্ত হয়ে গেছে। এখানে এই জোড়া আপনি কোনো সময় লাগাতে পারবেন না। কিন্তু জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম, এই জোড়া কোনো সময় যে সূত্রটি এই মৌলবাদী গোষ্ঠী, এই জায়গায় আপনি জোড়া না লাগাইলে তো আপনার ভবিষ্যৎ না, এই জোড়া লাগাতে পারবেন না, আপনি পারবেন না। বাধাটা হচ্ছে ধর্মান্ধ গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, প্রো পাকিস্তানি গোষ্ঠী, এন্টি লিবারেশন ফোর্স একটা যখন হয়, তারা যখন একটা নেতা বা নেত্রীর কাছে যখন ভর করে, একটা যখন হয়ে গেছে, যেখানে জায়গায় হয়ে গেছে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পারে, তাদের রাজনীতি ওই জায়গায়। আচ্ছা, যে ফোর্সটার কথা আপনি বললেন, সেই ফোর্স তো বাংলাদেশের পক্ষের ফোর্সের চেয়ে বড় নয়। তাহলে তাই যদি হয়, তাহলে বাংলাদেশের পক্ষের ফোর্স নিয়ে আপনারা প্ল্যাটফর্ম ক্রিয়েট করছেন না কেন? এই যে পক্ষের ফোর্স বড় বলেই তো, পক্ষের ফোর্স বড় বলে সেই প্ল্যাটফর্মটা আপনাদের, সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটা কোথায়? পক্ষের ফোর্স বড় বলেই, পক্ষের ফোর্স শক্তিশালী বলেই এবং পক্ষের সমস্ত মানুষ আজকে ঐক্যবদ্ধ বলেই আজকে জঙ্গিদের একটার পর একটা ঘাঁটির পতন ঘটছে।
আজকে জিরো যে কথাটা আমার ভাই, যেটা সাংবাদিক আমার বন্ধু, যে কথাটা পিন্টু ভাই যে কথাটা বললেন, যে আওয়ামী লীগ কোনো সময় এই এই জঙ্গিদের মদত করে নাই, কিন্তু আওয়ামী লীগের ওই যে কথাটা বললেন সেটা মাননীয় মন্ত্রী পক্ষের ফোর্স আপনি যদি বড়ই মনে করেন, তাহলে আমরা রাজনীতিতে ধর্মের ব্যবহার কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠীগুলোকে কিভাবে তৎপর দেখছি, দলীয় জোটবদ্ধ রাজনীতিতে কিভাবে তৎপর দেখছি, কিভাবে আমরা হেফাজতের প্রেসক্রিপশনে আমাদের পাঠ্যপুস্তকে সিলেবাসের অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি। আপনি যদি মনেই করেন সেটা যদি আপনি আলোচনায় আনতে চান, সেটা আরেক সময় আলোচনা আসে। না আমি এজন্যই বলছি যে কারণ জাহিদুল হাসান পিন্টু যে পয়েন্টটি তুলেছেন যে বড় দুটি রাজনৈতিক দল একটি বড় জায়গায় মনোযোগ নাই, সেটা হলো ধর্মের রাজনৈতিক ব্যবহার। এটার উত্তর কিন্তু আপনারা দুই দলই দিচ্ছেন না, পরিষ্কার করছেন না। আপনি কিন্তু জামায়াতের সাথে আপনার অবস্থান পরিষ্কার করছেন না, ধর্মীয় জোটবদ্ধ যে রাজনীতি করছেন সেটা পরিষ্কার করছেন না। সরকার কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিষয়ে তার অবস্থান কি এবং সিলেবাসের মধ্যে ধর্মীয় এই সব বিষয়ে আপনারা দুই দল কিন্তু পরিষ্কার করছেন না। পরিষ্কার আমরা করেছি, আমরা বারবার করেছি, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটি বললেন আমি কিন্তু কথা ঠিক বুঝতে পারিনি, মানে খুবই আমার কাছে স্ববিরোধী মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, বিরতির পরে আপনার এই প্রসঙ্গটি বিরতির পরে আমরা নিতে চাই। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে। সম্ভবত একজন দর্শকও আছেন, জি আপনি আপনার পরিচয় দিয়ে মতামত রাখবেন। আমার নাম আবুল হোসেন, একজন মুক্তিযোদ্ধা। আমি রিজভী সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, বিএনপির আমলে অনেক ঘটনাই ঘটছে, দুটো ঘটনা আমি শুধু বলবো, এই যেটা আলোচনা হয়েছে একটু আগেও, যে সারা বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে ৬২টি জেলায় বোমা হামলা হলো, এটা কি বিএনপি জানে না? এক। আর যদি দুই নম্বর হচ্ছে যে বাংলা ভাই উত্তরবঙ্গে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করলো, সশস্ত্র মিছিল করে ডিসি সাহেবের সাথে যে চা পান করলো, তারপরে ওনাদের মন্ত্রী নিজামী সাহেব বললো বাংলা ভাই মিডিয়ার, তারপরে ওনারা কিভাবে বলতে চায় যে ওনারা জঙ্গিবাদের বিরুদ্ধে ওনাদের অবস্থান। আপনাকে ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নটি বোঝার। দর্শক থাকেন আমাদের সাথে। প্রিয় দর্শক, ফিরে এলাম নিউজ আর এক্সট্রাইটি নিউজের স্টুডিও থেকে। আপনারাও যুক্ত হচ্ছেন ফোনে, SMS এ কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা কথা বলছি, প্রশ্ন যখন জঙ্গিবাদ তখনও। ইতিমধ্যে আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন, দুটি বড় দলই বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বিএনপি দেখতে পাচ্ছি যে পরস্পরের উপর দায় চাপানো কিংবা দোষারোপের রাজনীতিটা জঙ্গিবাদ প্রশ্নে আছেই। আমরা যে আলোচনাটায় ছিলাম, জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনার সাংবাদিকতার জায়গা থেকে যদি আপনি দেখেন, ইতিমধ্যে যেটুকু আলোচনা আপনি শুনেছেন, সেটি হচ্ছে যে আমরা কিন্তু মূল সমস্যা দুটি বড় দল কিভাবে দেখে জঙ্গিবাদ প্রশ্নে, বিশেষ করে ধর্মের রাজনৈতিক ব্যবহার। আপনার পর্যবেক্ষণ কি? আসলে দুটি বড় দলের ঐক্যের কোনো জঙ্গিবাদ ইস্যুতে রাজনৈতিক তৎপরতা প্রশ্নে একসাথে কাজ করার কোনো সুযোগ কি আপনি আসলে দেখেন? যতক্ষণ পর্যন্ত ধর্মের ভবিষ্যতে আমি দেখছি না, কারণ পরবর্তী সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। কারণ আমি রাজনীতিতে ধর্মের ব্যবহারটা নিয়ে, আমি জঙ্গি নিয়ে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন ধর্মের ব্যবহার নিয়ে। কারণ এই জঙ্গি থেকে জঙ্গিবাদ, এই জায়গাটার আগের যে ধাপটা, সেটা হলো আপনার উগ্র ধর্ম বা রাজনীতিতে ধর্মের ব্যবহার। যখন সমাজে এটা বেড়ে যায়, তখন সেখান থেকে কিন্তু আপনার জঙ্গিবাদের সৃষ্টি হয়। এখন আপনি যে আমার বলছেন রাজনীতির ধর্ম, আপনার বাংলাদেশের রাজনীতি বা পলিটিক্যাল ইসলামের কথা যদি আনেন, সেই 5000 বছর আগের থেকে হিসাব করতে পারেন। 3500 বছর আগের যে পুণ্যনগরী, সেখানেও আমার তখন ধর্ম নিরপেক্ষ সমাজ ছিল। আবার এদেশে আবার এই বখতিয়ার খলজি থেকেও শুরু করতে পারেন, সেটাও 800 বছর আগের। আমরা এত পিছনে যদি না যাই, গত 100 বছরের ইতিহাসও যদি আমরা দেখি, বা মুসলিম লীগের জন্ম, মুসলিম লীগ বা কংগ্রেস, এরপরে ধরেন আপনার এই জামাত ইসলামীর 1941 সালে জন্ম হলো। এই যে মুসলিম লীগকে কিন্তু আপনি ধর্মভিত্তিক দল ছিল না ওইভাবে, যেটা জামাত পুরা ধর্মীয় রাজনীতির ধর্মের উপর নির্ভর করে জন্ম নিয়েছে। এরপরে ধরেন এই দেশের মানুষই কিন্তু লাইন ধরে গিয়ে মুসলিম লীগকে ভোট দিয়ে পাকিস্তান তৈরি দিয়েছে তো। আবার এই দেশের মানুষই জয় বাংলা বলে বাংলাদেশ বানিয়েছে। কিন্তু এই অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনি আমাকে একটু সময় দেন, আমি যদি দেখি এই জায়গাটায় বঙ্গবন্ধু একটা বড়
রোল রেখেছেন। উনি এগুলো দেখে এসেছেন, দেখে এসে উনি বুঝতে পেরেছেন যে এই জায়গায় ধর্মের ব্যবহার বাড়ছে এবং বাঙালি ধর্মের দিকে যদি এগিয়ে যায় বাঙালির এগুতে পারবে না বলেই উনি আওয়ামী মুসলিম লীগকে আওয়ামী লীগের রূপ নিয়েছিলেন। আমার যা হিসাব আমি দেখি এই 55 থেকে 75 এই 20টা বছর আমরা অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষতার রাজনীতি চর্চা করেছি, কিন্তু ওই অর্থে ধর্মনিরপেক্ষতার চর্চা আমার খুব বেশি হয়নি। বা 75-এর পরে যদি আমি বলি এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। আপনার ধরেন এই যে এই সামরিক শাসক একেবারে 90 পর্যন্ত, আমি শর্ট করে আনছি আপনার সুবিধার্থে, এরা আপনার ধর্মকে ব্যবহার করেছে রাজনীতির পুঁজি হিসাবে ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং সাংবিধানিকভাবে এটাকে করেছে, সংবিধানও চেঞ্জ করেছে। তারপরে এরপরে যদি আসেন, এরা তো ধরেন একজন তো ধরেন ওই 78 সালে ধর্মভিত্তিক রাজনীতিকে উন্মুক্ত করে দিলেন, যেটা 72-এর সংবিধানে ছিল না। হ্যাঁ, 78 থেকে এরপরে যখন 82 সালে জেনারেল এরশাদ আসলেন, দেখেন আচার আচরণও চেঞ্জ হলো, শুক্রবার থেকে রোববার, হ্যাঁ, তারপরে এই ধরনের নানান রোববার থেকে শুক্রবার, হ্যাঁ রোববার থেকে শুক্রবার, এগুলো আচার আচরণও চেঞ্জ আসলো। 88 সালে এসে তো আমার ওই রাষ্ট্রধর্ম ইসলাম আমার এখনো মনে আছে। আমি এটা নিয়ে যখন কাজ করি আমি দেখি দুই নেত্রীর বক্তব্য স্পষ্ট আমার মনে আছে। আওয়ামী লীগ সভানেত্রী বলেছিলেন এই আপনার এই 8 দলের ওই সমাবেশে, এই রাষ্ট্রধর্ম ইসলাম করা এরশাদের রাজনৈতিক ভণ্ডামি। বেগম জিয়া বলেছিলেন মিরপুরে 7 দলীয় জোটের সমাবেশে যে সংবিধানে যখন বিসমিল্লাহ সংযুক্ত হয়ে গেছে তখন আর রাষ্ট্রধর্মের দরকার ছিল না। এই যে দেখেন এই 88 সালে ওনারা এই কথা বলেছেন, আজকে ওনারা এই কথা বলতে পারেন না, আজকে এই কথা বলার মতো অবস্থায় নেই, কারণ সমাজে ওই ট্রান্সফরমেশনটা ঘটেছে। তার মানে কি রাজনৈতিক দলগুলো ঠিক বুঝতে পারেনি সমাজ তলে বদলে গেল, নাকি রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে এই বদলে? ভূমিকাও আছে, শুরুতে বুঝতেও পারেন। আমি এখনো বলি রাষ্ট্র ও সমাজ জীবনে এই ধর্মভিত্তিক দলের যে প্রভাব কি হতে পারে এটা আমাদের রাজনৈতিক দলগুলো বিবেচনায় নেয়নি কখনো। রাষ্ট্র ধর্মের সম্পর্ক কি হবে এইটাও আইডেন্টিফাই করে নাই। আমি আসি কেন, একটা সুযোগ আমাদের এসেছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। 90 সাল পর্যন্ত তো এই দুই দল আপনার এই যে দুই দল না, দুই সামরিক শাসক আমি বলবো, কোনো না কোনোভাবে সরাসরি প্যাট্রোনাইজ করেছে ধর্মভিত্তিক দলে। এর মধ্যে আপনার এই 81-এ হাফিজ হুজুরের ইলেকশনে আসা কওমি ভিত্তিক মাদ্রাসাগুলো যে একটা বড় শক্তি, এটা এগিয়ে নিয়ে গেছে। এই 91-এ আমাদের একটা সুযোগ এসেছিল আমার 72-এর সংবিধানের চেতনায় একটু ফিরে যাওয়ার, সেই সুযোগটা আমাদের রাজনৈতিক দলগুলো কাজে লাগায়নি। কেন কিভাবে নেয়নি, কেন নেয়নি আমি সেটা যাচ্ছি না। আমি এটা যদি এই বিএনপির মদুদ সাহেবের বইটাও যদি আমি উদ্ধৃত করি আপনাকে, উনি বলেছেন আপনার 91-এ বিএনপি বোধহয় 140টা সিট পেয়েছিল 91-এর নির্বাচনে, 146টা না 140, 11টা সিট দরকার ছিল। এরপরে আপনার এরপরে না যেটা আসছিলাম 40টাই পেয়েছিল, 11টা সিট দরকার ছিল, বামপন্থীদের 13টা সিট ছিল। এই 13টা সিট থেকে যদি 11 তাদের একটু সাপোর্ট দেওয়ার ইচ্ছাও ছিল, বিএনপি যদি তাদের সাপোর্টটা নেয় তাহলে রাষ্ট্রের গঠন, রাষ্ট্রের কাঠামো ডিরেকশন হয়। যখন বিএনপি তাদের কাছে না গিয়ে আপনার প্রফেসর জি.ডব্লিউ চৌধুরী, যেটা ইয়াহিয়া খানের উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওনার বাসায় জেনারেল নুরুদ্দিন খানের মধ্যস্থতায়, আমি মওদুদ আহমেদকে কোট করে বলছি, জেনারেল নুরুদ্দিন খানের মধ্যস্থতায় গোলাম আজম এবং জিয়ার বৈঠকে আপনার জামাতকে নিয়ে ক্ষমতায় আসা। দেখেন জামাতকে নিয়ে যখন বিএনপি ক্ষমতায় আসলো, সরাসরি আপনার ধর্মভিত্তিক দল এক ধরনের ক্ষমতার স্বাদ পেল। আওয়ামী লীগ কি করলো? আওয়ামী লীগ দেখলো 95-এ এসে, আমি আওয়ামী লীগের দেখেন এই আওয়ামী লীগের পোস্টার মিছিল সমাবেশ যদি দেখেন, হ্যাঁ, এক ধরনের ছিল, পোস্টারে লেখা থাকতো, আমি দেখতেন ছাত্রলীগের পোস্টারে ছিল, রিজভিরে তো ছাত্রদল করতো, শিক্ষা শান্তি প্রগতি, জয় বাংলা জয় সমাজতন্ত্র, এটা উঠে গিয়ে আল্লাহু আকবার ঢুকে গেল 91-এর পর থেকে। কেন ঢুকলো? তারা দেখেছে যে বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছে। 91-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে যায় বলেই মোটামুটি সব জায়গায় একটা আওয়ামী লীগের পোস্টারগুলো, হ্যাঁ, যেটা আগে ছিল না। হ্যাঁ, দেখেন বিএনপি জামাতকে সঙ্গে নিয়ে ব্যবহারের মধ্যে যে পরিবর্তন এসে গেল সেটি। এরপরে দেখেন আওয়ামী লীগের নেতা নেত্রীদের চলনে বলনে আচরণও একটু ধর্ম ঢুকে গেল, যে কারণে যখন তারা 96-এর ইলেকশনে যখন বিএনপিকে আলাদা করতে পারলো, আওয়ামী লীগ কিন্তু পাওয়ারে চলে আসলো। আওয়ামী লীগ দেখলো যে ধর্মটা কাজে দিচ্ছে, ভোটের রাজনীতিতে কাজে দিচ্ছে। হ্যাঁ, 2001-এ বিএনপি দেখেন জামাতকে আর হারালো না, কিন্তু আবার সেই জামাত, ইসলামী ঐক্যজোট, যত ইসলামী দলগুলো আছে তাদের ভোট কিন্তু 1%ও না, জামাত বাদ যদি দেন, ইমপ্রেশনটা তো হয় যে ধর্ম আমার সঙ্গে আছে।
আপনি জামাত সহ যদি সব ধর্মের ইসলাম ধর্মের ভোট নেন 8%ও না বাংলাদেশে, কিন্তু তাকে লাগে। আর জামাতকে বাদ দিলে 1%ও না, হেফাজত টেফাজত বলেন, তাকে লাগে। এই জায়গায় আসেন 2001-এ এসে আবার যখন আসলো, হ্যাঁ, এরপর থেকে আওয়ামী লীগ মানে বিএনপি তো সরাসরি পলিটিক্যাল ইসলামের মধ্য দিয়ে জন্ম। আওয়ামী লীগও আপনার ধীরে ধীরে ওইদিকে গেল কেন? ওই যে আচার আচরণ আপনি দেখেন বিএনপির আমলে যে শুধু আমরা এক মিনিটের মধ্যে শেষ করি, এইটা যে শুধু আচার আচরণে না, রাষ্ট্রের ভিতরে যে ঢুকালো, ধর্ম যে আমার সমাজে ঢুকে গেল, এখান থেকে আর বের হয়ে আসতে পারছে না। এখন আমি মনে করি আপনি রাজনৈতিক কর্মসূচির মধ্যে ধর্ম এসে গেল, এরপরে শিক্ষা সংক্রান্ত দৃষ্টিভঙ্গির মধ্যে ধর্ম এসে গেল। জি, এটা কেন আসলো? এটা আসলো হইলো আওয়ামী লীগ দেখছে এই যে 2013 আপনি দেখবেন হেফাজত যখন আপনার এই সিটিং প্রোগ্রাম করলো আপনার ওখানে না, কিন্তু আমরা যদি ধর্মের রাজনৈতিক ব্যবহারকে রাজনৈতিকভাবে বেঠিক মনে করি, ঠিক নয় মনে করি, পলিটিক্যালি ইনকারেক্ট মনে করি, তাহলে আওয়ামী লীগ কেন সেই প্র্যাকটিস করবে যেটা বিএনপির জন্য সে ঠিক মনে করে না? বিএনপি মনে করলে, বিএনপি করলে ঠিক মনে করে না, সেটা আওয়ামী লীগ তাহলে কেন? এটা ওনাদের কাছ থেকে নিয়ে আমি বলি এই জায়গায় আমার প্রশ্ন। হ্যাঁ, কতক্ষণ আছে? আছে অনেকক্ষণ। আমি একটু বলে নেই এটা কেন ওনারা আমার অ্যানালাইসিসটা, যখন 2013-এ আপনার বিএনপি যখন এই যে সরাসরি সাপোর্ট দিল হেফাজতকে, কিন্তু হ্যাঁ, এবং বেগম জিয়ার স্টেটমেন্ট ছিল তাকে হেল্প করার জন্য, শামসুজ্জামান দুদুর একটা স্টেটমেন্ট ছিল ওই সময় যে 1003 হেফাজত কর্মীকে হত্যা করা হয়েছে, যেটা ঠিক ছিল না। হ্যাঁ, তারপরে 2 দিন হরতাল ডাকতো, 5 মের পরে 7 ও 8 মে হরতাল ছিল বিএনপির হেফাজতের উপরে অত্যাচারের প্রতিবাদে। তা আওয়ামী লীগও দেখে যে বিএনপি হেফাজতকে সাথে নিয়ে নিচ্ছে, আমি যদি এখন হেফাজতের বিরুদ্ধে যাই, হেফাজত আবার আমার বিরুদ্ধে অবস্থান নেবে। যেই কারণে আমাদের প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করেন হেফাজতের 13 দফার কথা বলেন, 12 দফা তো অলরেডি এমনিই বাস্তবায়ন হয়ে আছে এই দেশে। হ্যাঁ, এমন বাড়তি কোনো দাবি নাই। এই যে সমাজের ভিতরে ঢুকে যাওয়া, আস্তে আস্তে এক ধরনের গ্রহণযোগ্যতা পেয়ে যাওয়া, সেই জায়গা থেকে আজকে হেফাজত বলতে পারে আমার কারিকুলাম চেঞ্জ করো, আমার ভাস্কর্য উঠাও। ভবিষ্যতে হয়তো বলবে যে অপরাজয় বাংলাও উঠায় দাও, বলবে এটা, ওই জায়গাটায় তারা জনাব জাহিদুল হাসান পিন্টু, আপনাকে ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সেটি হলো যে জঙ্গি দর্শকের প্রশ্ন উত্তর দিবেন। জঙ্গি ইস্যুতে আপনারা পরস্পর দোষারোপের রাজনীতি করছেন, যেটা আপনারা দুজনই অনেকটা একমত যে হ্যাঁ পরস্পরের উপর দায় চাপানো হচ্ছে, কিন্তু যে ধর্ম আপনার দ্বিমত আছে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে ধর্মের রাজনৈতিক ব্যবহারে যে আপনারা এখন কে কত বড় চ্যাম্পিয়ন রাজনৈতিক দল হিসাবে সে জায়গায় যে গেলেন, যেটা জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ, সেটারই আপনি আপনার মন্তব্য। ধর্মের রাজনৈতিক ব্যবহার তো পৃথিবীর বিভিন্ন দেশেই হয়েছে, সেকুলার দেশেও হয়েছে, কম বেশি হয়েছে। একটা হচ্ছে যে একবারে হামলে পড়ে ব্যবহার করা, আরেকটা হচ্ছে যে মানে মৃদুভাবে ব্যবহার। সব দেশে হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছে। আপনার ধর্মের রাজনৈতিক ব্যবহার আর এমন একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে ঠিক দেশের স্বাধীনতার পক্ষে নয় তাকে জোটে রাখা, সেটা কি অন্য দেশে হয়েছে? এটা একটা রিজিওনাল, সেটা কি অন্য দেশে হয়েছে? এটার একটা রিজিওনাল ইম্প্যাক্ট যেমন আছে, একটা যেমন ন্যাশনাল ইম্প্যাক্টও আছে, রিজিওনাল মানে ইনফ্লুয়েন্সের ব্যাপার আছে। আমি ওই বিষয়ে বলবো না। জঙ্গিবাদ এবং উগ্রবাদের যে উত্থান, সেই উত্থানের পিছনে ধর্মীয় রাজনীতির যে আপনি ইয়ে বলছেন বিস্তার ব্যবহার এবং বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিও যে পৃষ্ঠপোষকতা দিয়েছে সম্পূর্ণভাবে অস্বীকার করছে না, কিন্তু আপনি যদি সব দল বন্ধ করে দেন, মত প্রকাশের স্বাধীনতা যদি বন্ধ করে দেন, খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করে দেন, চলাচলের স্বাধীনতা যদি আপনি বন্ধ করে দেন, কথা বললে পরে একটা মামলা দিয়ে জেলে ঢুকান, তাহলে কি উগ্রবাদ জঙ্গিবাদের উত্থান ঘটে না? পৃথিবীতে তাও ঘটেছে। আপনার সাদ্দাম হোসেনের শাসন কি ছিল? অত্যন্ত নিষ্ঠুর কঠোর শাসন ছিল, কিন্তু প্রগতিশীল শাসন। সে কিন্তু আপনার কোনো ধর্মীয় রাজনীতিতে সে বিশ্বাস করতো না, বরং সে নিজেকে একজন সোশ্যালিস্ট বলে দাবি করতো। সে গাদ্দাফি, কিন্তু ওখানে আল কায়দা নেটওয়ার্ক তৈরি হলো কিভাবে? তা তো হওয়ার তো কথা না। যে গণতন্ত্রহীনতা, মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে দিয়ে আপনার দেশ শাসন, যদি প্রগতিশীলরা দেশ শাসন করে, তাতেও আপনার জঙ্গিবাদের উত্থান হয়, তাতেও উগ্রবাদের উত্থান হয়, মধ্যযুগীয় দানবীয় শক্তির উত্থান হয়। সেটা এই বাংলাদেশেও সেটা বারবার হয়েছে। আপনার আজকের যে জঙ্গিবাদের সাথে আপনি 72 থেকে 75-এর জাসদের গণবাহিনী বা অন্যান্য বাম সংগঠনের যে সংগঠনগুলি যে কাজগুলো করেছে, পার্থক্য কি ছিল?
গ্রামে গঞ্জে রাত্রেবেলায় তারা অবস্থান নিয়েছে, আর রক্ষী বাহিনী অবস্থান নিয়েছে তাদেরকে ধরার জন্য, এবং যে রক্তক্ষয়ী সহিংসতা হয়েছে এটা জনাব রুহুল কবির রিজভী, আপনি বর্তমান বলতে চাচ্ছেন জঙ্গিবাদের মত চেয়ে প্রকাশ্যে অবশ্যই। মত প্রকাশ বন্ধ করে দিলে এই ধরনের উগ্রবাদের জন্ম হয়। আচ্ছা, আপনার 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 কিন্তু- এই- আপনার না। এই বিষয়ে একটু উত্তরটা নিয়ে নিন। না, উত্তরটা উনি পরে দিবেন, আমি তো একটাও ইন্টারাপ্ট করিনি। একটা কথা হচ্ছে জি, জি। যে বিএনপি কিছুই করেনি উগ্রবাদ জঙ্গিবাদের বিষয়ে, তো মন্ত্রী মহোদয় যেটা বললেন, তাহলে বাংলা ভাইকে গ্রেপ্তার করলো কে? তাদেরকে গ্রেপ্তার করা, শায়েখ আব্দুর রহমান এবং তার গ্রুপকে গ্রেপ্তার করে, এবং তারা কোন আস্তানায় ছিল সেখান থেকে নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তি পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। সেটার বাস্তবায়ন হয়েছে 1/11-এর, কিন্তু শাস্তি পর্যন্ত তখন বিএনপির গভর্নমেন্ট ছিল। এই পদক্ষেপগুলো যে একের পর এক যে নেওয়া হয়েছে, তো সেটা তো এখানে যদি উনি উল্লেখ করতে পারতেন, কিন্তু সেটা তিনি উল্লেখ করলেন না। তো সুতরাং আপনাকে আবার আমি আপনার কাছে আবার আসবো। আপনি আসবেন না, আমার মনে হচ্ছে যে আসবেন জি, না। আসবো, আসবো। আমি আরেকটু বিরতির বলি, পর আমি আসবো যেটা আপনার বলেছিলাম রিজনাল ব্যাপার, সেটা হচ্ছে আপনি কয়েকদিন আগে আইরিন খান আপনার বিশ্ব মানবাধিকার সংস্থার সেক্রেটারি ছিলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিলেন, তার একটা লেখা আমি সম্ভবত প্রথম আলোতে পড়েছি। আপনার বাড়ি যদি কেউ কেড়ে নেয়, আমি সেই ক্ষেত্রে প্রথমেই বলে রাখছি যে এটা সাপোর্ট করার জন্য নয়, এই মধ্যযুগীয় বর্বরতাকে মানে ইয়ে করার জন্য নয়, কিন্তু আমি শুধুমাত্র মানে উদাহরণ হিসেবে বলি, আপনার বাড়ি যদি কেউ কেড়ে নেয়, আপনার গৃহ থেকে যদি উচ্ছেদ করে, আপনার দেশ থেকে যদি উচ্ছেদ করে, তখন এক ধরনের গণতান্ত্রিক প্রথমে সংগ্রাম হবে, সশস্ত্র সংগ্রাম হবে, সেটাও যদি যখন ইয়ে না থাকে, তাহলে আপনার উগ্রবাদী তৎপরতা হয়। রোহিঙ্গাদের ওখানে যেটা হচ্ছে, হ্যাঁ, না আপনার ইয়ের থেকে ধরুন না, আপনার এই কথাটি আমার আরেকটু প্যালেস্টাইন বুঝতে থেকে হবে। শুরু করে, না বুঝতে হবে না, এটা আরেকটু বুঝতে হবে আপনার এই কথাটি একটু করে কথা বলার মন্ত্রী- সুযোগই তো পাবেন জি, জি, না, না, উনি তো বলেছেন, আমি তখন তো বলিনি। আমি তাহলে এটা একটা ব্যাপার আছে বিভিন্ন জায়গা থেকে, আপনি আমাদের যে গণতান্ত্রিক অধিকার, অর্থাৎ আওয়ামী লীগ 70 সালে জিতেছিল, তাকে দেওয়া হয়নি। এটা স্বায়ত্ত শাসনটা রূপ নিল স্বাধীনতার যুদ্ধে, এটা সঠিক যে কেন দেওয়া হবে না অধিকার। আজকে কাশ্মীরে যে মুসলমানরা ওখানে তাদের স্বায়ত্ত শাসন, তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে, আমাদের সংবিধানে তো আছে, আমরা পৃথিবীর যে কোনো জনগোষ্ঠী, আমি যদি যুক্তির অর্থে ধরেও নেই যে বিএনপি কে মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না, সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, কথা বলতে আপনি দেওয়া তো হচ্ছে না, আমার রাস্তায় নামতে না, না, দেওয়া না, হচ্ছে আমি না, কথা- তার সাথে আমি জঙ্গিবাদ বিস্তারের সম্পর্কটা কি? তার সাথে হ্যাঁ অবশ্যই বিস্তারের সম্পর্ক অবশ্যই আছে। সম্পর্ক আছে। অবশ্যই সন্ত্রাস করে যখন ওটা- জঙ্গিবাদ ওটা করতে সম্পর্ক আছে। চালাচ্ছে এই জন্যই যে আপনার যখনই আপনি গলা টিপে ধরবেন গণতন্ত্রকে, কথা বলার অধিকার ইয়ে করবেন, তখন ওনারা তো এখন নানাভাবে অগণতান্ত্রিক শক্তি নানাভাবে বিস্তার লাভ করবে পৃথিবীতে। আচ্ছা, তাই আমাকে হচ্ছে। কথা বলার এটা সুযোগ ইতিহাসের দিন, অংশ। দেন, নাইলে- আর আপনি কথা কিন্তু আমাকে বলতে দিলেন না। জি, প্লিজ বলুন। রিজিওনাল প্রভাব, রিজনাল প্রভাবটা নিয়ে আমরা একটু পরে বলি, রিজিওনাল বিরতির পরে বলি। প্রভাব। আপনার পার্শ্ববর্তী দেশে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িকতার উত্থান, তারা ক্ষমতায় আছে, তার প্রভাব কি আশেপাশের দেশে পড়বে না অন্য সম্প্রদায়ের উপর? সেখানে তো পড়তেই পারে। আপনার ফ্রিজের মধ্যে আপনার এই খাসির point মাংস, ছিল, আপনার এই সেটা point গরুর well মাংস taken, বলে একটা well মানুষকে taken। মেরে মাননীয়- ফেললেন। মাননীয় মন্ত্রী, তো আপনার বক্তব্য, সেটা আমরা বিরতির করতেই যাবো। পারবো। আপনি বিরতির পরে বলুন। International right? আপনি তাহলে বিরতির পরে বলুন। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, আলোচনায় থাকবেন, আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, আমরা আছি নিউজ আর এক্সট্রায় এবং শেষ পর্বে আলোচনা হচ্ছে জঙ্গিবাদ নিয়ে, দোষারোপের রাজনীতি নিয়ে। আমরা কথা বলছিলাম, বিরতির আগে কথা বলছিলেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি। মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আপনার কাছে দর্শকের একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে যে আপনারা এত সব বিষয়ে বলছেন কিন্তু জামাত নিষিদ্ধ করছেন না কেন? এবং আমার একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে আপনাদের যেটি অভিযোগ ধর্ম ব্যবহার করছে, জামাতকে সাথে রাখছে, আপনারাও কেন তাহলে রাজনীতি ধর্ম ব্যবহার করছেন এবং জামাত নিষিদ্ধ করছেন না? রুহুল কবির রিজভী ভাই এতক্ষণ যে কথাগুলো বললেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন ওনাদেরকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না, গণতান্ত্রিক অধিকার নাই, এই কিছু নাই। ওনার 13 সালে 14 সালে আগুন সন্ত্রাস হয়েছিল, এখন এত কিছু নাই বলে ওনাদের কোনো অধিকার নাই, কোনো নির্যাতন নিপীড়ন ইত্যাদির কারণে এখন ওনারা জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়েছেন। এই কথাগুলো উনি প্রকারান্তরে পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এরা ওই পথে গেছেন, জঙ্গিবাদের পথে গিয়েছেন এখন সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য। আরও তেমন ভাই যে কথাগুলো বললেন, আমার সাংবাদিক বন্ধু ভাই, যে আমরা
ধর্মীয় রাজনীতি করছি। সমাজ জীবনে ধর্মের একটা প্রভাব আছে। আমরা আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। নিশ্চয়ই না। ধর্ম কিন্তু ধর্মনিরপেক্ষতা হচ্ছে আমার কথাগুলো ধর্মকে রাজনীতিতে ব্যবহার করবেন না, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। আমার কথাটা শেষ রাজনীতিতে ব্যবহারের বিষয় আমার নয়। কথাগুলো ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। নিশ্চয়ই না। আমি বিশ্বাস করি ধর্ম যার রাষ্ট্র সবার। নিশ্চয়ই। আমি বিশ্বাস করি ধর্ম যার উৎসব সবার। জি জি। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি বলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, আমি আল্লাহু আকবার শব্দটা ইউজ করতে পারবো না। নিশ্চয়ই বলতে পারবেন। এটা 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 কোনো বিষয় সেটি না। বলা হচ্ছে না। আমি আমার ভোটের কথা হচ্ছে যে রাজনীতিতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। আমি সেই কথা, আমি যে কথাটা হেফাজতকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। আবারও আপনারা যদি আমাকে ডিস্টার্ব করেন তাহলে আমি তো বলতাম না। হেফাজতকে নিয়ে আওয়ামী লীগ কোনো সময় রাজনীতি করে নাই, কখনো রাজনীতি করে নাই। হেফাজতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে যখন ব্যবস্থা করার দরকার, কিন্তু আওয়ামী লীগ পরে হেফাজতকে আশ্রয় প্রস্তুতি দিতে কি আশ্রয় প্রস্তুতি দিয়েছে? হেফাজতের বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশনটা হেফাজতের বিরুদ্ধে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ধর্ম নিয়ে কোনো সময়ই রাজনীতি করে না। আওয়ামী লীগ হেফাজত কি আওয়ামী লীগের কি শরিক দল? হেফাজতের বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ গ্রহণ করেছে। আপনারা যে কথাগুলো বলার চেষ্টা করেন, দুই দলকে এক পাল্লায় মাপার, প্যারালাল করার আপনারা চেষ্টা করেন। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা, সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করা, আর ধর্মের কথা বলা। আমি মুসলমান হিসেবে আমি বিসমিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, আমি ধর্মের কথা বলবো, সেটাই এক জিনিস। আর ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা আরেক জিনিস। আপনারা সেটাকে বলেন যে না আমি আর ধর্মের ব্যবহারটা করতে পারবো না, না সেটা আমি আল্লাহু আকবার কথাটা বলতে পারবো না, না অবশ্যই বলা যাবে, আমি বিসমিল্লাহ বলতে পারবো না। নিশ্চয়ই আমরা সেটা বলবো। সেটা আমরা সংবিধানে চাই। এটা তো কিন্তু সংবিধানে সংবিধান তো সবার। ইয়েস, সংবিধান সবার, সমস্ত ধর্মের মানুষের। সংবিধানে সবার। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমের পাশাপাশি আমরা এই মুহূর্তে সমাজে যে ধর্মীয় প্রভাব সৃষ্টি হয়েছে, ওই যে পানি এমন ভাবে গড়িয়েছে যে এখন আপনি রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাতিল করার সুযোগ অত্যন্ত কঠিন। জি জি। এখন ওই যে বিসমিল্লাহির রহমানির রহিম চেঞ্জ করাটা অত্যন্ত কঠিন, যার ফলশ্রুতিতে আমরা বলেছি বিসমিল্লাহির রহমানের পাশাপাশি সৃষ্টি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। জি জি। আমরা এই কথাটা যোগ করেছি। কিন্তু এখন এই পরিবেশ পরিস্থিতিটা তো আমাদেরকে বুঝতে হবে। সেই পরিবেশ পরিস্থিতিটা আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হচ্ছে। কম্প্রোমাইজ করা অর্থাৎ আমি ধর্মীয় রাজনীতি থেকে ঢুকে গেছি এটা তো বলা চলে না। সামাজিক অবস্থার প্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে আমাকে সরকারকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। বাট আমি ধর্মীয় উন্মাদনে বিশ্বাস করি না, সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদেরকে দুই দলকে প্যারালাল আনার চেষ্টা করবেন না। এবং আজকে দেখেন আজকে কারা ওদের সাথে কারা আছে? ধর্মীয় উগ্রবাদী দলগুলো সব সেই সমস্ত দলগুলোকে নিয়ে আজকে রাজনীতি তাদের। জামাতকে নিষিদ্ধ করার যে প্রশ্নটা আপনারা যেটা করছেন, জামাতকে নিষিদ্ধ করার প্রশ্ন, সেটা আমরা যেইভাবে ৭১-এর ঘাতকদের বিচার ঠিক যথাসময়ে শুরু করেছি, যখন বিচার করার সময় হয়েছে তখন আমরা বিচার শুরু করেছি। এবং জামাতকে নিষিদ্ধ করার সময় আমরা যথাসময়ে জামাতকে নিষিদ্ধ করব। জামাতকে রাজনীতি করার কোনো প্রশ্ন ওঠে না। জামাতকে নিষিদ্ধ করার সময় যখন হবে আইনি প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করা হবে। এর জন্য আপনাদেরকে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আপনাকে ধন্যবাদ। জাহিদুল হাসান পিন্টু, আপনার মন্তব্যটি নিয়ে আমরা শেষ করব। জি না, ওই যে মাননীয় মন্ত্রী তো যে কথাটা বলছেন, আমি তো ওইটাই বলতে চেয়েছিলাম যে সমাজের ভিতরে ধর্মীয়করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখান থেকে ওনারা কেউ বের হয়ে আসতে পারছেন না। কিন্তু এই যে বের হয়ে আসতে পারছেন না, এটা যদি বের হয়ে না আসেন আরো 10, 15, 20 বছর পর যে সমাজের চিত্রটা হবে সেটা নিয়ে আমি আতঙ্কিত। কারণ ধর্মভিত্তিক রাজনীতি ক্রমাগত শক্তি সঞ্চয় করে চলেছে। আমি যা দেখছি যে শক্তির বহিঃপ্রকাশ ওর আজকে হুঙ্কার ছাড়ে। এক সেকেন্ড একটা কথা বলি, ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রাখা। আমাদের কথা হচ্ছে ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ। আচ্ছা আমি বলি এই জিনিসটা ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ রাখা আমাদের, আর ধর্মীয় রাজনীতি করা আমি তো লাস্ট লাইনটি বলে দেই, শেষ পর্যন্ত আমার একই বক্তব্য থাকবে। রাষ্ট্র ও সমাজ জীবনে যে ধর্মীয় ভিত্তিক রাজনৈতিক দলের যে প্রভাব, এটা কত ধরনের হতে পারে সেটা এখনো অনুধাবন যাচ্ছে না। আপনি কিছু না মনে করলে 30 সেকেন্ডে শেষ করতে হবে আমাদের। ফার্স্ট হচ্ছে যে অদ্ভুতভাবে মানে আমার কাছে মনে হয় এবং সবাই এটা মনে করে, জঙ্গিদের যে কর্মকাণ্ড, অন্য সম্প্রদায়ের ধর্মগুরুদেরকে মারা, তারপরে গ্রেনেড ছুঁড়ে মারা, তারপরে হচ্ছে আত্মঘাতী, এটার সাথে
আওয়ামী লীগের যে রাষ্ট্র পরিচালনার যে কর্মকাণ্ড অদ্ভুত মিলে যায়, ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, বা বিরোধী দলের লাশ পড়ে থাকছে আরেক জায়গায়, মিলে যায় এক। আর হচ্ছে আওয়ামী লীগ শুরু থেকেই কিন্তু ধর্মকে ব্যবহার করেছে। আওয়ামী লীগ, আওয়াম শব্দটা কিন্তু হচ্ছে আরবি শব্দ, এটা কিন্তু মানে মুসলমানদের যে মানে ধর্মীয় ভাষা আরবি, সেই ভাষাটা কিন্তু তারা ব্যবহার, রাজনৈতিক দলের মধ্যে তারা ব্যবহার করেছে। তাই গোড়া থেকেই বাংলায় নানা ভাষার শব্দ এসেছে, হতে পারে। আপনি এটার সাথে খুব না এটা না খুব না, কিন্তু এটা খুব ইয়ে হয়ে রাজনৈতিক গেল। দলের সাথে আওয়ামী লীগ, আওয়াম শব্দটা ব্যবহার করে, প্রথমে ছিল আওয়ামী মুসলিম লীগ, আমরা তারপরে আমরা মুসলিম লীগ আলোচনাটা পার্টি আরেকদিন ঠিক আছে। আপনাকে পাবো আশা করি, এই আরবি শব্দ দিয়েই শুরু হয়েছে আরেকদিন। অর্থাৎ জনগণের মধ্যে হাস্যকর ধর্মের যে আলোচনায়- একটা বৈশিষ্ট্য আছে, ধর্মের যে একটা প্রভাব আছে, এটা আওয়ামী লীগ বরাবরই স্বীকার করে। হাস্যকর এই কারণে আলোচনায়- এই আওয়াম শব্দটা তারা নিয়েছে, আওয়ামী আওয়াম লীগ- শব্দটা নিয়েছে No, no, no. এবং নিয়ে তারা এখন আমার তাদের বলি- রাজনীতি আমি- করছে এবং সূক্ষ্মভাবে এবং বড়ভাবে তারা আওয়ামী লীগ করে যাচ্ছে। আর একজন আরেকটা ব্যাপার মুসলমান, হচ্ছে আমি কি, একজন মুসলমান হিসেবে আমি ধর্মকর্ম করি। জুলহাস, আরেকটা ব্যাপার হচ্ছে, এ বিশ্বাস করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই হেফাজতের কথা বলে, হেফাজতকে ওনারা দমন করেছেন, আবার ম্যানেজও করেছেন, সবকিছু করে। না, কিন্তু আপনারা কিন্তু একবার ডাইরেক্ট সাপোর্ট দিয়েছেন। আচ্ছা, করেছি, সেটা তো আমরা সাপোর্ট করেছি, এটা না না, আলাদা। কিন্তু কিন্তু দায়, ওনারা প্রথমে দমন করলেন, জনাব রুহুল কবির রিজভী ওনারা সেটা গুলি দায় করলেন। স্বীকার করেন কিনা যে আপনারা হেফাজতকে সমর্থন করেছেন, এখনো জামাতের সাথে? সরাসরি আমরা স্বীকার করার কিছু আমরা না, সেটা একটা রাজনৈতিক দায়। আমরা হেফাজতকে সমর্থন করি না, আমরা যে কোনো মানে যে সংগঠন তার কথা বলার যে অধিকার, কিন্তু হেফাজত তিনি তো গণতন্ত্র নিষিদ্ধ বিরোধী করেছে। সংগঠন, না, না, গণতন্ত্র বিরোধী আপনার সংগঠন। কি নিষিদ্ধ করেছেন হেফাজতকে? আপনার সরকার কি নিষিদ্ধ করেছে? নিষিদ্ধ করলে আমরা বলতাম না সে তো নিষিদ্ধ নয়, বরং এখন তো দেখি হেফাজতের সাথে আওয়ামী সরকারের খুব দহরম মহরম। তো আপনি তখনও তাকে নিষিদ্ধ করেননি, তো তার যে কথা বলার অধিকার, সেই অধিকার আপনি দিবেন, তখন গুলি চালালেন। এখন আবার কেউ দহরম মহরম, গণতন্ত্র তাদের বিরোধী, কথা শুনে অনেক কাজ কেউ করছে। গণতন্ত্র বিরোধী শক্তি কিনা সেটা কি সবসময় নিষিদ্ধ করা দিয়ে বুঝতে হবে জনাব তো রুহুল কবির রিজভী? গণতন্ত্র বিরোধী শক্তি তো নিষিদ্ধই থাকে, আমরা তো জানি। না, যে এখন সেটা তো অবশ্যই নিষিদ্ধ। নিউজ এমবি যেটা, এটা কিন্তু নিষিদ্ধ না। জনাব সবচেয়ে কামরুল সর্বশেষ ইসলাম, শেষ মন্তব্য করবেন শেষ আপনার। কথাটা হচ্ছে, জঙ্গিবাদ প্রশ্নে বৃহত্তর রাজনৈতিক ঐক্য চায় বিএনপি। জঙ্গিবাদ প্রশ্নে বৃহত্তর রাজনৈতিক ঐক্য ইতিমধ্যেই গড়ে উঠেছে, সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু বিএনপি জামাতকে নিয়ে ঐক্য করতে হবে, এটাতে আওয়ামী লীগ বা আমরা জাতি বিশ্বাস করে না। বিএনপি এবং জামাতে ইসলামের অবস্থান যেখানে, জাতি বিশ্বাস করে, বিএনপি এবং কিন্তু জামাতে ইসলামের মন্ত্রী মহোদয় যদি এই কথা বলে, বিএনপি এবং ওনার মন্ত্রিত্ব জামাতের তো থাকবে অবস্থান না, কি যেখানে, মুশকিল। তাদেরকে মন্ত্রিত্ব তো থাকবে, তাদেরকে নিয়ে ঐক্য করা মানে জঙ্গিদের পৃষ্ঠপোষকদের নিয়ে ঐক্য করা এক কথা। আপনাদের আর আওয়ামী লীগ আওয়ামী ধর্ম লীগ নিয়ে কিন্তু- রাজনীতি করে না, কিন্তু আওয়ামী লীগ ধর্মের প্রতি, প্রত্যেকটা ধর্মের প্রতি, মুসলমান উপস্থাপক হিসেবে জুলহাস আমার সাহেব, প্রত্যেকটা আওয়ামী ধর্মের লীগ প্রতি কিন্তু পাকিস্তান আমল আমাদের থেকে জামাতের সাথে শ্রদ্ধা করে একসাথে আছে। আন্দোলন করেছে, জোট করেছে, সবকিছু করেছে। এখন ক্ষমতায় থাকার জন্য এসব কথা বলছে। আসলে বৈপরীত্য এবং স্ববিরোধিতা আওয়ামী লীগের অঙ্গের ভূষণ। ধন্যবাদ। ক্ষমতায় আওয়ামী লীগের জনগণ রাখবে, ক্ষমতায় কোনো জামাত বা অন্য কোনো দল রাখবে এখন তো না। জনগণকে আপনাদের তালাক দিয়ে তিনজনকে, দিয়েছে আওয়ামী আপনাদের লীগ। তিনজনকে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম নিউজ আর এক্সট্রায়, আলোচনা করার চেষ্টা করেছি রাজনীতিতে ধর্মের ব্যবহারের যেটি বেড়েছে এবং তারই কারণে সমাজে যে উগ্রবাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, জঙ্গিবাদের যে ঝুঁকির মধ্যে আমরা আছি, সেটির রাজনৈতিক মীমাংসা রাজনৈতিকভাবে কিভাবে করা যায়, রাজনৈতিক দলগুলো সেটা নিয়ে কীভাবে ভাবছে সেটা বোঝার চেষ্টা করেছি। কিন্তু আমরা যথারীতি এইখানেও দায় এবং পাল্টাপাল্টির রাজনীতিটাই দেখতে পেলাম। কিন্তু সমাজ আশা করে বড় রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে জঙ্গিবাদের ঝুঁকি। আপনারা ভালো থাকুন। কাল 9:30টায় আবার পুনঃপ্রচার হবে।